আসসালামু আলাইকুম। তোমাদের মডেল টেস্টের মাস্টার ক্লাসে আজকে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস লেকচার 1, এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো ফার্স্ট ক্লাসে আমরা দেখে নেই যে আমাদের কি কি রয়েছে। এখানে প্রথম যে প্যাসেজটা ছিল একটু দেখে নাও। এই প্যাসেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশের যে গুরুত্ব, এটা নিয়ে একটা প্যাসেজ তোমাদের টেক্সট বুকে আছে, সেই প্যাসেজটাই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। এন্ড এইটা কিন্তু কুমিল্লা বোর্ডে এসেছিল বিগত বছরে। সো দেখো, আমরা এখন এই প্যাসেজটা পড়বো সুন্দর করে, এবং প্যাসেজ থেকে যে এমসিকিউ কোশ্চেন গুলো আছে সেই এমসিকিউ কোশ্চেন গুলো অ্যান্সার করবো, পাশাপাশি আমরা যে অ্যান্সারিং কোশ্চেন গুলো রয়েছে সেগুলোর অ্যান্সার করব। আচ্ছা, তার শুরুতেই আমাদের যেটা করতে হবে, যে আমরা যখন ফার্স্ট পেপার একটা কোশ্চেন সলভ করতে যাব, শুরুতে আমাদেরকে একটা প্যাসেজ পড়ার আগে আমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেনে চলে যেতে হবে। সো একটু দেখো, এমসিকিউ কোশ্চেন গুলো একটু জাস্ট একবার আমরা খুব ছোট্ট করে দেখে নেব যে কি কি প্রশ্ন আমাদের এখানে আছে, তার উপর ভিত্তি করে আমরা প্যাসেজটা পড়বো। সো দেখো, প্রথম যে প্রশ্ন ছিল, ইন দ্য গিভেন টেক্সট দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার মিনস, অর্থাৎ পৃথিবীটা ছোট হয়ে গিয়েছে, এটা বলতে কি বোঝাচ্ছে আমরা প্যাসেজ পড়ার পরে কিন্তু বুঝতে পারবো। আবার দেখো, অ্যান অ্যাম্বাসেডর ইজ, অর্থাৎ অ্যাম্বাসেডর কে, ভাইয়া অ্যাম্বাসেডর কে আমরা কিন্তু প্যাসেজ পড়েও জানতে পারি। আবার এইটা কিন্তু আমার টিচার আমাকে প্রশ্ন করতে পারে যে এই ওয়ার্ডটার সাথে আমি পরিচিত কিনা। সো আমরা প্যাসেজের মধ্যে আগে খোঁজার চেষ্টা করব, তার পরবর্তীতে আমরা যদি না জেনে থাকি প্যাসেজ থেকে, তখন কিন্তু আমাদের এই ব্যাপারটা জানতে হবে। এরপর দেখো, দ্য ওয়ার্ড সাপ্লিমেন্টারি ইউজড ইন দ্য টেক্সট মিনস, অর্থাৎ ওই যে টেক্সটটা প্যাসেজটা, সেখানে সাপ্লিমেন্টারি বলতে ভাইয়া কি বোঝানো হয়েছে। আমরা জানি সাপ্লিমেন্টারি মানে হচ্ছে অনুষঙ্গ, হ্যাঁ, বা সংশ্লিষ্ট কোনো কিছু। সো সেইটা আমাদের প্যাসেজের মধ্যে কি বোঝাইছে এটা দেখে কিন্তু অ্যান্সার করতে হবে। এরপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচের কোনটা ঠিক, এটা আমরা প্যাসেজ পড়ায় পরে বুঝতে পারবো। দ্য ওয়ার্ড অপরচুনিটি স্ট্যান্ডস ফর, অর্থাৎ অপরচুনিটি বলতে ওই প্যাসেজের মধ্যে কি বোঝানো হয়েছে এইটা কিন্তু তোমার তুলে ধরতে হবে। ওকে, তারপরে দেখো, আমাদের কোশ্চেন গুলো আগে পড়ার প্রয়োজন নেই, আমরা এখন প্যাসেজ চলে যেতে পারি এমসিকিউ কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য। আমরা এখন খুব মনোযোগ দিয়ে প্যাসেজটা সবাই পড়বো। দেখো, টুডে দেয়ার আর মেনি জবস, অর্থাৎ বর্তমানে অনেক চাকরি রয়েছে, ওয়ার ইউ নিড ইংলিশ, যেখানে কি দরকার, ইংরেজি দরকার। দিস ইজ বিকজ, এই জন্য, দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, এই জন্য যে পৃথিবীটা কি হয়ে গিয়েছে, স্মলার বা ছোট হয়ে গিয়েছে। ভাস্ট ডিস্টেন্সেস মানে অনেক দূরত্ব, ভাস্ট মানে হচ্ছে বিশাল, তো বিশাল দূরত্ব। আর শর্টেন্ড বাই স্পিডি ট্রান্সপোর্ট, অর্থাৎ গতিময় ট্রান্সপোর্টস, ট্রান্সপোর্ট মানে হচ্ছে যানবাহন, গতিময় যানবাহনের দ্বারা কি হয়েছে, পৃথিবীর যে বিশাল দূরত্ব সেটা কিন্তু কমে এসেছে। উই ক্যান টক টু আ পার্সন, আমরা একটা লোকের সাথে কথা বলতে পারি, থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে, মানে হচ্ছে তোমার হাজার কিলোমিটার দূরের একজন মানুষের সাথে কথা বলতে পারি, অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট, অর্থাৎ আমরা ইন্টারনেট অথবা মোবাইলের মাধ্যমে কি করতে পারি, হাজার কিলোমিটার দূরের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। ওকে, সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি, এই জন্য আমরা পুরো পৃথিবীটাকে যোগাযোগ করতে পারি খুবই সহজে। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার, অর্থাৎ ইংরেজি এই যে কমিউনিকেশন বা যোগাযোগ, এটা কি করেছে, সহজ করেছে। দেখো, দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং অনেক ভাষা রয়েছে, বাট টু কমিউনিকেট উইথ দেম, অর্থাৎ তাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে, ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস, তুমি কিন্তু সব ভাষার ব্যবহার তাদের সাথে করতে পারবে না। কারণ কি, কারণ পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, তো সব ভাষা তো সবাই বুঝবে না। তো যার কারণে তুমি সব ভাষা কিন্তু সবার সাথে ব্যবহার করতে পারবেও না। ওকে, সো ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের সবার একটা কি দরকার, কমন ল্যাঙ্গুয়েজ দরকার, বা কমন একটা ভাষা দরকার, যেটার মাধ্যমে তুমি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারো, দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর অনেক লোক অথবা কিছু সংখ্যক লোকের সাথে তুমি কি করতে পারবে, যোগাযোগ করতে পারবে, এই জন্য তোমার একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার। এবার দেখো, ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো সেই কমন ল্যাঙ্গুয়েজ। ইউ ক্যান টক টু আ চাইনিজ টয় মেকার, a French artist, an Arab ambassador, or a Korean builder in one language English, অর্থাৎ তুমি একজন চাইনিজ খেলনা প্রস্তুতকারক, টয় মেকার মানে হচ্ছে খেলনা প্রস্তুতকারক, টয় মেকার মানে হচ্ছে খেলনা প্রস্তুতকারক, এ ফ্রেঞ্চ আর্টিস্ট একজন ফরাসি শিল্পী, এবং একজন অ্যারাবিয়ান অ্যাম্বাসেডর মানে হচ্ছে অ্যারাবিয়ান রাষ্ট্রদূত বলা যেতে পারে এটাকে, আরবীয় রাষ্ট্রদূত, অর কোরিয়ান বিল্ডার, অর্থাৎ একজন কোরিয়ান যেই কি বলে বিল্ডার বলতে তোমরা বোঝো, যে হচ্ছে নির্মাণকারী, তার সাথে তোমরা যোগাযোগ করতে পারো একটা মাত্র ভাষার মাধ্যমে, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর
ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আমাদের বাংলাদেশিদের জন্য ইংরেজি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, যেহেতু আমরা দেখেছি খুব শীঘ্রই, উই আর টু মেনি পিপল ইন আ স্মল কান্ট্রি, আমরা ছোট্ট একটা দেশের মধ্যে অনেক বেশি মানুষ। সো ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শেখো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড এ গুড জব, অর্থাৎ তুমি যদি ইংরেজি পারো তাহলে তোমার জন্য একটা ভালো চাকরি পাওয়ার অনেক সুযোগ রয়েছে। এরপরে দেখো, বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের ভেতরে হোক আর দেশের বাইরে হোক, তোমার কিন্তু ভালো একটা চাকরি পাওয়ার সুযোগ রয়েছে যদি তুমি ইংরেজি জানো। ওকে, দ্যাট অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়ন্স অফ আওয়ার আনএমপ্লয়েড ইয়ুথস, এবং এটা আমাদের যেই মিলিয়ন মিলিয়ন বেকার যুবক রয়েছে তাদের জন্য একটা সুখবর। আনএমপ্লয়েড মানে হচ্ছে বেকার, আর ইয়ুথস মানে হচ্ছে তরুণ। হ্যাঁ, তো আমাদের তরুণ যারা বেকার রয়েছে তাদের জন্য এটা একটা বিশাল বড় সুযোগ যে ইংরেজি জানলে আমরা দেশে এবং দেশের বাইরে কি করতে পারবো, ভালো চাকরি পেতে পারবো। ওকে, বাট মিস, কিন্তু মিস, উই লার্ন ইংলিশ ফর 12 or 14 years, অর্থাৎ আমরা, কিন্তু মিস, আমরা ইংরেজি শিখি 12 অথবা 14 বছর ধরে, ইয়েট, কিন্তু তারপরেও উই ডু নট ফাইন্ড গুড জবস, কিন্তু আমরা তারপরেও কি করি না, ভালো চাকরি পাই না। সেইজ রুমি, রুমি বলল, শি দেন টেলস, এরপরে সে বলে, হি ক্লাস অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার, এরপর সে বলে তার ভাইয়ের ক্ষেত্রে কি ঘটেছে। কুড ইউ প্লিজ টেল মি, টেল আস ওয়াই, আপনি কি বলতে পারবেন যে কি ঘটেছে। রুমি আস্কস, রুমি প্রশ্ন করলো তার মিসকে যে ভাইয়ের সাথে আসলে কি হয়েছে, ভাই ইংলিশ তো পারে বা ইংলিশ পড়েছে তারপরও তার ভালো চাকরি হয় নাই, তো এটা আসলে কেন হয়েছে সে মিসকে জিজ্ঞেস করলো। মিস কি বলতে পারে কিনা। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রুমি, ম্যাম এখন উত্তর দিচ্ছে বা মিস এখন উত্তর দিচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রুমি। উই শুড লার্ন হাউ টু ইউজ ইংলিশ বোথ ওরালি and in writing for doing things as needed in our work, অর্থাৎ আমাদের শেখা উচিত ইংরেজি মৌখিকভাবে এবং লেখালেখির ক্ষেত্রেও, ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ক, আমাদের কাজের জন্য যা করা প্রয়োজন সেক্ষেত্রে আমাদের মৌখিক অথবা লিখিত উভয়ভাবে কিন্তু ইংরেজি জানা দরকার। সাচ এজ কমিউনিকেটিং উইথ আদার্স এট পার্সোনাল, সোশ্যাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস, অর্থাৎ যেমন অন্যদের সাথে যোগাযোগ করতে, সেটা হোক ব্যক্তিগত পর্যায়ে, হোক সামাজিক পর্যায়ে, কিংবা জাতিগত পর্যায়ে, অথবা ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক পর্যায়ে, সব জায়গাতে কিন্তু আমাদের কি করতে হবে, এগুলোর ব্যবহার কাজে লাগবে। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত, এট দ্য মোমেন্ট মানে এই সময়ে, উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর আওয়ার এক্সামস, আমরা আসলে এই সময়ে এসে ইংরেজি শিখতেছি আমাদের পরীক্ষার জন্য। অ্যান্ড কন্টিনিউস মিস চৌধুরী, এবং মিস চৌধুরী এটা বলতে লাগলো, রিমেম্বার, মনে রেখো, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিলড ওয়ার্কার্স, অর্থাৎ ইংরেজি তোমাকে অনেক বেশি সহযোগিতা করবে একজন দক্ষ কর্মী হিসেবে বা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে উঠতে। বাট ওয়্যার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন দিস কাইন্ড অফ ইংলিশ মিস, কিন্তু আমরা কোত্থেকে এই ধরনের ইংরেজি শিখতে পারি মিস, এটা কিন্তু আমাদের সেই যে রুমি ছিল, রুমি ম্যাম মিসকে আবার জিজ্ঞেস করছেন। আচ্ছা সরি, এটা হচ্ছে আস্ক রতন, রতন মিসকে হচ্ছে জিজ্ঞেস করলো এই কথাটা। মিস চৌধুরী সেইজ, মিস চৌধুরী তখন বললো, উই লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, আমরা ইংরেজি শিখতে পারি সেটা ক্লাসরুমের ভেতরে কিংবা ক্লাসরুমের বাইরে। বিসাইডস ইউর টেক্সট বুকস, মানে তোমার টেক্সট বুক ছাড়াও, দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস, এবং অন্যান্য সহযোগী উপকরণ উইল গ্রেটলি হেল্প ইউ, তোমাকে সহযোগিতা করবে ডিউরিং ক্লাসরুম অ্যাক্টিভিটিস, অর্থাৎ ক্লাসরুম অ্যাক্টিভিটিস এর মধ্যে। উই উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ, আমরা দেখবো যে আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি। ওকে, এন্ড নাও আমরা এমসিকিউ কোশ্চেনগুলো একটু সলভ করে দেখবো, আমাদের জন্য খুব ইজি হয়ে গিয়েছে, কজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, এর মানে হচ্ছে পৃথিবীর, আচ্ছা, এর মানে হচ্ছে দ্য ওয়ার্ল্ডস এরিয়া ইজ ডিক্রিজিং, মানে পৃথিবীর যে এরিয়া বা ক্ষেত্রফল এটা কি কমে এসেছে, নেভার, এটা কিন্তু কমেনি, পৃথিবী যেমন ছিল ঠিক তেমনই আছে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মল, মানে পৃথিবী কি ছোট হয়ে গিয়েছে, আসলে ছোট হয়েছে। এরপর এটা দেখো, ইজি কমিউনিকেশন সিস্টেম শর্টেন দ্য ডিস্টেন্সেস, রাইট, দিস ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। কজ পৃথিবী ছোট হয়ে যায়নি, পৃথিবীর আয়তনও কমে যায়নি, তাহলে পৃথিবীর সাথে হয়েছেটা কি ভাইয়া? পৃথিবীর সাথে হয়েছে কি, শোনো, পৃথিবীর ইজি কমিউনিকেশন বা সহজ যোগাযোগের কারণে পৃথিবী কিন্তু দূরত্ব কমে এসেছে। দেখা গেছে আমি বাংলাদেশে বসে ইউএস এর একজনের সাথে খুব সহজেই কমিউনিকেট করতে পারতেছি। দূরত্ব কিন্তু আমার আগের মতোই আছে, কিন্তু আমাদের যে কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা, এটা কিন্তু আমাদের পৃথিবীর দূরত্বকে কমিয়ে দিয়েছে, যার কারণে আমরা এখানে বসে ওখানে মাত্র 1 মিনিটের মধ্যে কারোর সাথে যোগাযোগ করতে পারছি। অর্থাৎ এটা হবে আমাদের সঠিক উত্তর। দ্য ওয়ার্ল্ডস ল্যান্ড এরিয়া ইজ গেটিং স্মলার, পৃথিবীর ল্যান্ড এরিয়া আসলে কমে আসছে, এটাও কিন্তু ভুল কথা। অ্যান অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর কে জানো? রাষ্ট্রদূত, যে হচ্ছে একজন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অন্য দেশে কাজ করে থাকে। যেমন হচ্ছে বিজনেসম্যান, নেভার, কিন্তু বিজনেসম্যান না। অ্যান অ্যাথলেট, একজন অ্যাথলেটও না। এ ব্যাংকার, ব্যাংকারও না। তাহলে কি? তাহলে হচ্ছে অ্যান অফিসিয়াল মেসেঞ্জার, একজন অফিসিয়াল বার্তাবাহক। সেন্ট টু আ ফরেন কান্ট্রি, অর্থাৎ বিদেশে তাকে পাঠানো হয় টু রিপ্রেজেন্ট হিজ অর হার কান্ট্রি, অর্থাৎ তার নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য একজনকে যখন বিদেশে পাঠানো হয় তখন তাকে আমরা একজন অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত বলে থাকি। অর্থাৎ সঠিক উত্তর হবে 4 নাম্বারটা। দ্য ওয়ার্ড সাপ্লিমেন্টারি, এখানে সাপ্লিমেন্টারি কি বলতে কি বোঝানো হয়েছিল? টেক্সট বুকের পাশাপাশি সাপ্লিমেন্টারি আর কি কি জিনিস ছিল? এখানে নিউজ পেপার ছিল, তারপর হচ্ছে দেখা যায় টেলিভিশন ছিল। এই জিনিসগুলো পড়লেও কিন্তু আমরা কি ইংরেজি শিখতে পারি। তো সাপ্লিমেন্টারি হচ্ছে এটার নতুন কোনো কিছু না, আবার এটা এক্সট্রা কোনো কিছু না, যে বইয়ের পরে এক্সট্রা কোনো কিছু না। আবার প্রাইমারি মানে প্রাথমিক হচ্ছে বই বলছিল, বইয়ের পাশাপাশি এইগুলা, তাহলে এগুলো হচ্ছে সেকেন্ডারি অপশনস। ঠিক আছে, ওকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিজের কোনটা ঠিক আমরা একটু দেখে আসি। দ্য ইন্টারনেট ওয়াইডেন্স দ্য ডিস্টেন্সেস, ইন্টারনেট কি ডিস্টেন্সেস কমিয়ে দিয়েছে? আচ্ছা, এটা আমরা দেখে রাখলাম। ইংলিশ ইজ আ মিডিয়াম অফ র্যাপিড কমিউনিকেশন, দ্য ইন্টারনেট ওয়াইডেন্স দ্য ডিস্টেন্সেস। ভাইয়া, ইন্টারনেট কি ওয়াইডেন্স মানে বৃদ্ধি করেছে দূরত্ব? না, ইন্টারনেট কিন্তু দূরত্ব বৃদ্ধি করেনি। আচ্ছা, ইংলিশ ইজ আ মিডিয়াম অফ র্যাপিড কমিউনিকেশন, অর্থাৎ দ্রুত যোগাযোগের জন্য ইংরেজি একটা মাধ্যম। ওকে, এটা হইতেও পারে, পরে এগুলো দেখে আসি। ওয়ান ক্যান ইউজ এনি ল্যাঙ্গুয়েজ ইন এনি কান্ট্রি টু কমিউনিকেট, একজন মানুষ কি যে কোনো দেশের সাথে যে কোনো ভাষা ব্যবহার করতে পারে যোগাযোগের জন্য? না, এটাও ভুল কথা। আমরা জানি যে একটা দেশের সাথে একটা দেশ কথা বলতে গেলে আমাদের কমন একটা ল্যাঙ্গুয়েজ দরকার। ওকে, ইংলিশ হ্যাজ নট মেড কমিউনিকেশন ইজিয়ার, অর্থাৎ ইংরেজি কি ভাইয়া কমিউনিকেশন ইজিয়ার করেনি? তাহলে এটাও ভুল। ইংরেজি কি করেছে? মিডিয়াম অফ র্যাপিড কমিউনিকেশন, দ্রুত যোগাযোগের একটা মাধ্যম হিসেবে কাজ করেছে, তাহলে এটা হবে উত্তর। আচ্ছা, দ্য ওয়ার্ড অপরচুনিটি স্ট্যান্ডস ফর, অপরচুনিটি বলতে এখানে কি বুঝাইছে? আচ্ছা, ইংলিশ যদি তুমি পারো, তোমার ভালো চাকরির সুযোগ আছে, এটা তো একটা তোমার জন্য সুযোগ, একটা চান্স, একটা চান্স। তাহলে ওপেনিংও না, এটা একটা অফারও না, এটা একটা অপোজিশনও না। আচ্ছা, এখন আমরা এই অ্যান্সারিং কোশ্চেন গুলো একটু চিন্তা করব এবং খুব ট্রিকি ওয়েতে সলভ করার চেষ্টা করব। ওকে, দেখো প্রথম প্রশ্নটা কি ছিল? ডিসক্রাইব ব্রিফলি, অর্থাৎ সংক্ষেপে বর্ণনা করো, দ্য থিংস দ্যাট হ্যাভ মেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড স্মলার, মানে এমন কিছু জিনিস যেগুলো প্রেজেন্ট ওয়ার্ল্ডকে কি করেছে, স্মলার করেছে বা ছোট করেছে, সেগুলো সম্পর্কে সংক্ষেপে ডিসক্রাইব করতে বলছে। ওকে, তাহলে আমরা শুরুতে এইভাবে স্টার্ট করতে পারি, ডিসক্রাইব ব্রিফলি যেহেতু বলছে। সো এই অংশটা আমরা নিতে পারি, সেটা হচ্ছে এ নাম্বারের অ্যান্সার। The things that have made the present world smaller are. Why have I used here are? The reason is, দেখো the things, এখানে কি ছিল? থিংস, কোন জিনিসগুলা আমাদের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডকে স্মলার করেছে, তাহলে আমরা থিংস এর সাথে আর দিব। ওকে, সেই জিনিসগুলা হলো কি কি বলতো? জিনিসগুলা হচ্ছে, আমরা কিন্তু প্যাসেজে একদম ফার্স্টে দেখে এসেছিলাম জিনিসগুলা কি কি। আচ্ছা, একটা হচ্ছে স্পিডি ট্রান্সপোর্টস, আর একটা হচ্ছে ফোন অথবা ইন্টারনেট। এই জিনিসগুলো কিন্তু আমাদের সহজ করে দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে আর যে জিনিসগুলো আমাদেরকে দ্রুত সহজ করে দিয়েছে বা কম দ্রুত কমিয়ে দিয়েছে সেগুলো হলো আর স্পিডি ট্রান্সপোর্টস, স্পিডি ট্রান্সপোর্টস, ইন্টারনেট and so on। আচ্ছা, আমরা এই কথাটা কিন্তু লিখতে পারি, মানে স্পিডি ট্রান্সপোর্টস মানে হচ্ছে গতিশীল যানবাহন, ফোন আর ইন্টারনেট এন্ড সো অন, এবং এরকম আরো অনেক কিছু। ঠিক আছে, এটা কিন্তু আমরা অ্যান্সার করতে পারি।
এখন কথা হচ্ছে ব্রিফলি ডিসক্রাইব করতে বলছিল, তার মানে এগুলো সম্পর্কে তোমাকে আরো একটা দুটা লাইন লিখতে হবে। আমরা কিন্তু বলতে পারি যে সরি, আমরা কিন্তু এখানে খুব সহজেই বলতে পারি যে হচ্ছে তোমার দিস থিংস হেল্প আস কমিউনিকেট, হেল্পস আস কমিউনিকেট। টু কমিউনিকেট কেন লিখলাম না, কারণ এটা একটা পজিটিভ ভার্ব, পরে টু লিখলেও চলে না লিখলেও চলে। হেল্প আস কমিউনিকেট, কমিউনিকেট with others in a short time from any part of the world to another। এই কথাটা কিন্তু আমরা লিখতে পারি যে দিস থিংস হেল্প আস টু হেল্প আস কমিউনিকেট উইথ আদার্স, অর্থাৎ এই জিনিসগুলো আমাদেরকে অন্যের সাথে যোগাযোগ করতে সাহায্য করে ইন এ শর্ট টাইম, মানে খুব সংক্ষিপ্ত সময়, ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যানাদার, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তের সাথে যোগাযোগ করতে। এই কথাটা কিন্তু আমরা লিখতে পারি, হ্যাঁ। ওকে, এরপর আমরা এটাও বলে দিতে পারি দাস, এভাবে দে মেড দিস প্রেজেন্ট ওয়ার্ল্ড স্মলার। সো এই কথাটা কিন্তু আমরা বললে আমাদের কমপ্লিট একটা ডেসক্রিপশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা ছিল, হোয়াই ইজ এ কমন ল্যাঙ্গুয়েজ নিডেড ইন টুডেজ ওয়ার্ল্ড, রাইট অ্যাবাউট 2 or 3 সেন্টেন্সেস, অর্থাৎ বর্তমান পৃথিবীতে কমন ল্যাঙ্গুয়েজটা কেন প্রয়োজন, 2 বা 3টা সেন্টেন্সে লিখতে বলছে। ওকে, হোয়াই ইজ আ কমন ল্যাঙ্গুয়েজ নিডেড ইন টুডেজ ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা এইখান থেকে নিতে পারি কমন ল্যাঙ্গুয়েজ ইজ নিডেড, ইজটা এখানে চলে আসবে, ইজ নিডেড ইন টুডেজ ওয়ার্ল্ড, আর হোয়াই এর জায়গায় আমরা পরে বিকজ দিয়ে দিতে পারি। হ্যাঁ, এভাবে একটা হোয়াই দিয়ে প্রশ্নের অ্যান্সার করতে হয়। তাহলে এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নিডেড ইন টুডেজ ওয়ার্ল্ড বিকজ। আচ্ছা, কারণটা কি হইতে পারে বলো তো, কেন দরকার একটা কমন ল্যাঙ্গুয়েজ? বিকজ কি হইতে পারে বলো তো, একটা কমন ল্যাঙ্গুয়েজ এই জন্য দরকার যে আমরা, যেহেতু পৃথিবীতে অনেকগুলা ভাষা রয়েছে, আর অনেকগুলা ভাষা থাকার কারণে আমরা একটা দেশে এক একটা ভাষা, যদি একজন আরেকজনের সাথে যে কোনো ভাষা ব্যবহার করতে যাই তাহলে দেখা যায় আরেকটা দেশের মানুষ বুঝতে পারছে না। সো যাতে সবাই বুঝতে পারে এই জন্যই আমাদের কি করতে হবে, একটা কমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, এবং এই কারণটাই কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে বিকজ দেয়ার আর দেয়ার আর এ লট অফ, আমরা লিখতে পারি এ লট অফ ল্যাঙ্গুয়েজেস in the world, কারণ পৃথিবীতে অনেক ভাষা রয়েছে এবং a language is not, আচ্ছা, is not understood by uh, the other language community। আচ্ছা, এইখানে কিন্তু আমরা উত্তরটা মোটামুটি একটা ভালো প্যাটার্নে নিয়ে আসছি। দেখো যে একটা সাধারণ ভাষা আমাদের বর্তমান যুগে দরকার, কারণ
পৃথিবীতে অনেক ভাষা রয়েছে এবং একটা ভাষা এ ল্যাঙ্গুয়েজ বলেছে, এ ল্যাঙ্গুয়েজ ইজ নট আন্ডারস্টুড বাই দ্য আদার ল্যাঙ্গুয়েজ কমিউনিটি। অর্থাৎ আমাদের একটা ভাষা কিন্তু অন্য ভাষা ব্যবহারকারী যে কমিউনিটি রয়েছে তাদের মধ্যে কিন্তু কি নয়, বোধযোগ্য নয়, বা তারা বুঝতে পারে না, এই জন্য ইজ নট আন্ডারস্টুড দিয়ে দিয়েছি। ওকে, তারপরে একটা সেন্টেন্স গেল, তুমি এখানে আরেকটা সেন্টেন্স লিখতে পারো। আচ্ছা, আমরা লিখতে পারি টু কমিউনিকেট উইথ অল দ্য ল্যাঙ্গুয়েজ কমিউনিটি we need a common language and it will be the best সলিউশন, এবং এটাই হবে সেরা একটা সমাধান। আমরা এই কথাটা যদি লিখে দিই তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে এবং উত্তরটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে। টু কমিউনিকেট উইথ অল দ্য ল্যাঙ্গুয়েজ কমিউনিটি, অর্থাৎ সব ল্যাঙ্গুয়েজ কমিউনিটির সাথে যোগাযোগ করতে, সব ল্যাঙ্গুয়েজ কমিউনিটির সাথে যোগাযোগ করতে উই নিড এ কমন ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা কি দরকার, কমন ল্যাঙ্গুয়েজ দরকার, অ্যান্ড ইট উইল বি দ্য বেস্ট সলিউশন, এবং এটাই হবে হচ্ছে উত্তম সমাধান। তো এই কথাটা লিখলে কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাবো, তিনটা সেন্টেন্স লেখারও কিন্তু কোনো প্রয়োজন নাই। এখন দেখো, ওয়াই ইজ ইংলিশ নিডেড অল দ্য মোর ইন বাংলাদেশ, বাংলাদেশে কেন আচ্ছা আমাদের এত বেশি ইংরেজি দরকার, এইটা তোমার কাছে জিজ্ঞেস করা হয়েছে। বাংলাদেশে কেন দরকার ভাইয়ারা বলো তো? আমরা একটু আগে প্যাসেজে দেখে এসেছিলাম যে বাংলাদেশে অনেক জনসংখ্যা, সো অনেক জনসংখ্যা হওয়ার কারণে তাদের কিন্তু চাকরির সংকট রয়েছে। আর যদি কেউ ইংরেজি জানে তাহলে সে দেশের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই কিন্তু ভালো একটা চাকরি পাইতে পারে। এই জন্য এই চাকরি বা বেকার সমস্যার সমাধান করতে বাংলাদেশে কিন্তু আমরা ইংরেজির ব্যবহার বাড়াইতে পারি, এবং এটাই কিন্তু রিজন। সো এটার অ্যান্সার কেমন হইতে পারে? আমরা এটার অ্যান্সারটা এখানে লিখবো, জাস্ট একটু ইরেজার ইউজ করে আমরা মুছে নিয়ে এখানে লিখবো এটার অ্যান্সার। আচ্ছা, তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে আসলে আমরা খুব সহজে এই প্রশ্নগুলোর অ্যান্সার বের করতে পারি। এর জন্য আমাদেরকে মাস্ট হচ্ছে, আমি দেখাইলাম যেভাবে তোমাদেরকে, যে ওয়াই দিয়ে শুরু হলে একটা প্রশ্ন কিভাবে সেটা অ্যান্সার করতে হয়। আবার দেখা গেছে যে কখনো কখনো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে কিভাবে করতে হয়, আবার ডেসক্রাইব করতে বলে কিভাবে অ্যান্সার করতে হয়। এই ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো একটু মনোযোগ দাও, দেখো আমি সব ধরনের কোশ্চেন যখন তোমাদেরকে সমাধান দিয়ে দিব, তোমরাও কিন্তু নিজেরাও এই প্রশ্নগুলোর অ্যান্সার করে ফেলতে পারবা। তো সি নাম্বারটা একটু দেখো, যে ওয়াই ইজ ইংলিশ নিডেড অল দ্য মোর ইন বাংলাদেশ। আচ্ছা, এখন আমাদেরকে ঠিক একইভাবে ইংলিশ, তারপরে হচ্ছে ইজ নিডেড, ইংলিশ যেহেতু সাবজেক্ট তারপরে ইজ নিয়ে আসতে হবে। ইংলিশ ইজ নিডেড অল দ্য মোর ইন বাংলাদেশ, বাংলাদেশে ইংরেজি বেশি প্রয়োজন। এবার ওয়াই জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে আমরা একটা বিকজ নিয়ে আসবো। বিকজ বাংলাদেশ ইজ is an overpopulated country and there is a vast crisis of job. আচ্ছা, দেখো বলছে যে এই বাংলাদেশে এই জন্য প্রয়োজন কারণ বাংলাদেশ হচ্ছে একটা ডেভেলপড কান্ট্রি এবং এখানে অনেক জবের ক্রাইসিস রয়েছে। ইফ এনিওয়ান লার্ন ইংলিশ হি অর শি will have an great opportunity to
to find a job in country or outside। তার মানে কি বলছে দেখো, যে ইফ এনিওয়ান লার্ন ইংলিশ, যদি কেউ ইংরেজি শেখে, হি অর শি, সে ছেলে হোক বা মেয়ে হোক, হি উইল হ্যাভ এন গ্রেট অপরচুনিটি টু ফাইন্ড এ জব, অর্থাৎ তার একটা চাকরি খুঁজে পেতে সে একটা বিশাল সুযোগ পাবে, ইন কান্ট্রি মানে দেশের মধ্যে, অথবা আউটসাইড অথবা দেশের বাইরে। ওকে, এটাই হবে অ্যান্সার। অ্যান্ড ডি নাম্বারটা হলো, হাউ ক্যান ইউর ইউথস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, অর্থাৎ একটা দক্ষ জনশক্তি হিসেবে তোমার ইউথসরা কিভাবে তৈরি হইতে পারে, হাউ ক্যান আওয়ার ইউথস বিকাম, কিভাবে হতে পারে। এর জন্য আমরা কিন্তু আমাদের ইউথসটাকে কি করতে হবে, ইংরেজি শেখাইতে হবে। এবং ইংরেজির পাশাপাশি এখানে যেহেতু তোমার কাছে বলা হয়েছে যে কিভাবে আমরা ইউথসটাকে ওয়ার্কফোর্স বানাইতে পারি, ইংরেজির পাশাপাশি আমাদেরকে কিন্তু এখন যেহেতু ডিজিটাল যুগ, আমরা পৃথিবীটা প্রযুক্তি নির্ভর, so আমাদেরকে কিন্তু যে প্রযুক্তি সম্পর্কিত যে জ্ঞান, এটাও কিন্তু শেখা প্রয়োজন। এটা তোমার কমন সেন্স দিয়ে যদি তুমি লেখো তাহলে মার্ক কিন্তু তুমি ফুল দুইটা পেয়ে যাবে। শুধু ইংলিশ নিয়ে কিন্তু এখানে কাজ হবে না, কারণ স্কিলের কথা যেহেতু আসছে, এখন স্কিল হচ্ছে, স্কিল বলতে আমরা দুইটা জিনিস বুঝি, একটা হচ্ছে ইংলিশ শিখতে হবে, আর একটা হচ্ছে আমাদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের যুগে আমরা কিন্তু টিকে থাকতে পারবো। সো দেখো, আওয়ার ইউথস ক্যান, আমাদের কি কি লিখতে হবে, আওয়ার ইউথস ক্যান বিকাম আ স্কিলড ওয়ার্ক ফোর্স, মানে হচ্ছে হতে পারে, কি হতে পারে, স্কিলড ওয়ার্কফোর্স বা দক্ষ কর্মশক্তি হতে পারে। কিভাবে বলতো, লার্নিং মানে শিখে, কি শিখে, লার্নিং দা, আচ্ছা সরি, লার্নিং ইংলিশ আমরা দিতে পারি, লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ অ্যান্ড গ্যাদারিং আইটি or টেকনোলজিক্যাল, ইনফরমেশন টেকনোলজি অথবা টেকনোলজিক্যাল স্কিলস। ওকে, এটা কিন্তু অনেক সুন্দর একটা অ্যান্সার হচ্ছে। দেখো যে আওয়ার ইউথ ক্যান বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, আমাদের তরুণ যারা তারা একটা স্কিল বা দক্ষ জনশক্তি হিসেবে তৈরি হতে পারে ইংরেজি শিখে, এবং গ্যাদারিং মানে হচ্ছে অর্জন করে আইটি অর টেকনোলজিক্যাল স্কিলস, অর্থাৎ আহ, অন্য যে আইটি ইনফরমেশন টেকনোলজি এবং অন্য যে টেকনোলজি রয়েছে সেসব টেকনোলজিক্যাল স্কিলস যদি তারা শেখে বা গ্যাদার করে বা অর্জন করে, তাহলে কিন্তু তারা কি করবে, একটা দক্ষ জনশক্তি হিসেবে তৈরি হবে। ওকে, এটা কিন্তু অ্যান্সার এক লাইনেই হয়ে যায়, চাইলে তুমি একটা সাপোর্টিং সেন্টেন্স এখানে দিতে পারো। ওকে, সেইটা হচ্ছে আহ, এটা দিতে পারো যে বিকজ নাও উই আর অন দ্য স্টেজ অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তার মানে আমরা চতুর্থ, যেহেতু আমরা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের স্টেজে রয়েছি, এই জন্য আমাদের তরুণরা যদি এই দুইটা স্কিল শেখে তাহলে কিন্তু তারা দক্ষ জনশক্তি হিসেবে তৈরি হবে। তো এই ছিল হচ্ছে আমাদের কোশ্চেন গুলার অ্যান্সার। আর আমরা দ্বিতীয় প্যাসেজটাতে চলে যাই। দ্বিতীয় প্যাসেজটাতে কি ছিল, মেহেরজান সম্পর্কে। মেহেরজানের গল্পটা আমার অনেক বেশি ভালো লাগতো, কারণ আমরা আমাদের দেশের যখন গ্রামে কোথাও বেড়াতে যাই এখনো পর্যন্ত এই দৃশ্যগুলো অনেক বেশি দেখতে পাই। সো একটু দেখো মেহেরজানের জীবনটা কতটা কষ্টের ছিল। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, অর্থাৎ মেহেরজান হচ্ছে একটা বস্তিতে বাস করে অন দ্য সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের একটা টাউন প্রোটেকশন ব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে তোমার একটা কি বলে, শহরের নিরাপত্তা যে বাঁধ থাকে সে বাঁধের তীরে একটা বস্তিতে সে বাস করে। স্লাম মানে হচ্ছে ভাইয়া বস্তি, আর এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ, নদীর যে বাঁধ দেওয়া থাকে শহরের পাশে, সেখানে একটা বস্তিতে বসবাস করে। হার পলিথিন রুফড শেল্টার, রুফড মানে হচ্ছে ছাদে আবৃত, রুফ মানে ছাদ ধরে নিতে পারি। সো পলিথিন রুফড শেল্টার লুকস লাইক কেজ, অর্থাৎ তার যে শেল্টার মানে এখানে হচ্ছে ঘর বোঝাচ্ছে, তাহলে তার যে পলিথিনে মোড়ানো যে ঘরটা, এটা দেখতে একটা কেজ বা একটা খাঁচার মতো। কেজ মানে হচ্ছে খাঁচা,
ওকে, she is nearly 45 but looks more than her age, মানে সে হচ্ছে 45 বছর বয়স মাত্র, কিন্তু দেখতে তার চেয়েও তাকে অনেক বেশি বৃদ্ধ লাগে। in front of her shelter, মানে তার শেল্টার বা ঘরের সামনে, she is trying to make a fire to cook the day's only meal, অর্থাৎ দিনের একমাত্র খাবার রান্না করার জন্য সে তার ঘরের সামনে আগুন জ্বালানোর চেষ্টা করছে। her weak hands tremble, তার দুর্বল হাত tremble মানে হচ্ছে থরথর করে কাঁপছে, as she adds some fallen leaves, যখনই সে কি করছে কিছু পতিত বা পড়ে থাকা পাতা এবং স্ট্র এবং খড়, স্ট্র মানে কি বলতো, খড়, তোমরা দেখেছো যে ধান ঝেড়ে ফেলার পর যে গাছটা পড়ে থাকে শুকায় যায়, এটাকে আমরা খড় বলে থাকি। সো সেই খড় এবং পাতা দিয়ে সে কি করছে, আগুন জ্বালানোর চেষ্টা করছিল। দ্য হুইসপারিং ওয়াইন্ড, মানে হচ্ছে হুইসপারিং মানে কি বলতো ভাইয়ারা, হুইসপারিং মানে হচ্ছে তোমার শনশন করতে থাকা বাতাস, ঠিক আছে, শনশন বলতে পারো, শনশন করতে থাকা যে বাতাস, সে বাতাস বয়ে চলছিল ফ্রম দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদী থেকে যে শনশন বাতাস আসছিল। মেক্স দ্য ফায়ার আনস্টিডি, আনস্টিডি মানে হচ্ছে অস্থির করেছিল, অস্থির অর্থাৎ আগুনটাকে একদম অস্থির করে ফেলেছিল, স্থির ছিল না, এরকম এরকম করছিল বাতাসে। তারপরে দেখো দ্য ড্যান্সিং ফ্লেমস, মানে হচ্ছে ফ্লেমস মানে হচ্ছে শিখা, মানে লাফাতে থাকা একদম, ড্যান্সিং মানে হচ্ছে এলোমেলো করে এদিকে ওদিকে করে, তোমরা দেখেছো যখন বাতাস আসে তখন আগুনটা কি করতে থাকে, একবার জলে নেভে এরকম করতে থাকে। তো ড্যান্সিং ফ্লেমস বলতে এটাকে বোঝানো হয়েছে, ফ্লেমস মানে হচ্ছে শিখা, আগুনের শিখা। রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ, রিমাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দেয়, দ্য টার্মোইল ইন হার লাইফ, টার্মোইল মানে হচ্ছে তার জীবনের কষ্ট, অর্থাৎ এই যে যে ড্যান্সিং বা আগুন এরকম একবার জ্বলা একবার নেভা, এই পরিস্থিতির যে যে আগুনের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে ওই তোমার মেহেরজানের জীবনের যে কষ্টের কথা, এটা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয়। কারণ মেহেরজানের জীবনও ছিল এরকম কষ্টের, যে তার জীবনের প্রদীপ একবার জলে নেভে এভাবে করেই তার কষ্টের মধ্যে দিয়ে দিনটা যাইতে থাকে। নট লং, মানে খুব বেশি দিন আগের কথা না, নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল, এ ফ্যামিলি একটা পরিবার ছিল, আ কাল্টিভেবল ল্যান্ড একটা কৃষি বা একটা চাষযোগ্য জমি ছিল, অ্যান্ড ক্যাটেল এবং কি ছিল, গবাদি পশুর দল ছিল। দ্য ইরেশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি, অর্থাৎ ইরোশন মানে হচ্ছে বন্যা, অফ দ্য যমুনা, যমুনা নদীর যে বন্যা, এটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে কনজিউম, মানে এটা কনজিউম মানে হচ্ছে তোমার শুষে নিয়েছে বা ভক্ষণ করেছে, অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার যত ভূমি সংক্রান্ত যত সম্পদ ছিল সবকিছু তারা কি করেছে, গ্রাস করে নিয়েছে। দেখো, ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, অর্থাৎ লাস্ট বা গত বছরের যে বর্ষা, মনসুন মানে হচ্ছে গত বর্ষা থেকে এই যে বর্তমানে যে আমরা যে ইয়াটা যে শেল্টারটা তার ঘরটা দেখতে পাচ্ছি পলিথিনে মোড়ানো, এটাই হচ্ছে তার একমাত্র আশ্রয়ের জায়গা। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডেভার মেহেরস হাউস, অর্থাৎ মেহেরের পুরো বাড়িটাকে গ্রাস করার জন্য এই নদীটা মাত্র একদিন সময় নিয়েছিল। এবং ট্রিজ ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বাঁশ, অর্থাৎ বাঁশের ঝাড় এবং তার যে ভেজিটেবল সবজির বাগান ছিল, গাছ ছিল, বাড়ি ছিল, সবকিছুকে গিলে নিতে মাত্র একটা দিন সময় নিয়েছে যমুনার বন্যা। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস, তার একসময় একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স মানে বছরের পর বছর, শি লস্ট হার হাজবেন্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, অর্থাৎ বছরের পর বছর হয়ে গেল সে তার হাজবেন্ডকে হারিয়েছে, তার পরিবারকে হারিয়েছে রোগের কারণে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার, এবং যেখানে ছিল হচ্ছে খুবই নিষ্ঠুর ক্ষুধা, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা এবং দারিদ্র, brought to the family, ওই পরিবারে নেমে এসেছিল। নাও she is the only on left to live on with the loss and pain, এবং বর্তমানে সেই একমাত্র ব্যক্তি যাকে এই হারানো বেদনা নিয়ে বাঁচতে হচ্ছে। দ্য গ্রিডি যমুনা, গ্রিডি মানে হচ্ছে লোভী, যমুনা কি করেছে, গ্রাস করেছিল, এই জন্য লোভী করেছে। হ্যাজ shattered her dreams, shattered মানে হচ্ছে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, her dreams and happiness, তার সুখ এবং স্বপ্ন সবকিছুকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে যমুনা নদী। ওকে, there are thousand others waiting to share the same fate like মেহেরজান, আরো এরকম হাজার হাজার মানুষ অপেক্ষা করছে যাদের কষ্ট বা যাদের ভাগ্যের কথাও, যাদের ভাগ্যটা মেহেরজানের মতো, তাদের শেয়ার করার জন্য। এরপরে দেখো, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, অর্থাৎ বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। তারপর হচ্ছে সাম অফ হুজ
ব্যাঙ্কস ওভারফ্লো অ্যান্ড ইরোড ডিউরিং মনসুন। এবং এইসব নদীর বেশিরভাগই ব্যাঙ্কস ওভারফ্লো মানে হচ্ছে নদীর যে ধারগুলা কি হয়, ওভারফ্লো মানে হচ্ছে উপর দিয়ে বেয়ে যায় পানি, অ্যান্ড ইরোড এবং হচ্ছে বন্যা হয় ডিউরিং মনসুন বর্ষাকালে। অ্যান্ড ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। অর্থাৎ যেসব মানুষ নদীর তীরে ব্যবহার করে তাদের জন্য একটা হার্শ মানে হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা। নিষ্ঠুর, হার্শ মানে হচ্ছে নিষ্ঠুর, একটা নিষ্ঠুর বাস্তবতা তাদের জন্য। আচ্ছা, ডিউরিং ইটস মনসুন মানে প্রতি মনসুনের সময় মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক যমুনা অ্যান্ড পদ্মা, দ্য মেঘনা। অর্থাৎ আমরা দেখতে পাই যে প্রতি বছরই বর্ষাকালে আমাদের দেশের অনেক অনেক গ্রাম যমুনা, পদ্মা এবং মেঘনার মতো নদীর দ্বারা কি হয়, হুমকির শিকার হয়। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধারণা করা যায় যে রিভার ইরেশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের রিভার যে ইরেশন বা নদী ভাঙন, এটা প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষকে কি করে, দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ প্রায় 1 লক্ষ মানুষকে তার কি করে, গৃহহীন করে। ইনফ্যাক্ট রিভার ইরেশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ এই জন্য ক্লাইমেট চেঞ্জের একটা সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই রিভার ইরেশন বা নদী ভাঙন বা বন্যা। আচ্ছা, ইফ উই কান টেক প্রম্পট অ্যাকশনস, প্রম্পট মানে হচ্ছে দ্রুত পদক্ষেপ, প্রম্পট মানে কি ভাইয়ারা, প্রম্পট মানে হচ্ছে দ্রুত। দ্রুত অ্যাকশনস মানে পদক্ষেপ যদি আমরা নিতে পারি না টু অ্যাডপ্ট ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ যে ক্লাইমেট চেঞ্জ বা আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে যদি দ্রুত আমরা মানিয়ে নিতে, আমাদের দ্রুত পদক্ষেপ নিতে না পারি, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস এন্ড ভিলেজেস এভরি ইয়ার। প্রতি বছর আমাদের দেশে এরকম হাজার হাজার মেহেরজান দেখা দেবে গ্রামে এবং শহরে। ওকে, মেহেরজানের হাতটা কেমন ছিল, আমরা এখন এমসিকিউ কোশ্চেন সলভ করব। সো মেহেরজানস হ্যান্ডস আর ট্রেম্বলিং বিকজ, তার হাত কাঁপছিল কেন বলতো? শি ইজ টায়ার্ড, সে কি ক্লান্ত ছিল? শি ইজ এক্সস্টেড, এক্সস্টেড মানে ক্লান্ত ছিল। শি ইজ ফ্রাইটেন্ড, সে কি ভীত ছিল, নাকি শি ইজ ফিবল, ফিবল মানে হচ্ছে দুর্বল। ফিবল মানে কি ভাইয়ারা? ফিবল মানে দুর্বল। তাহলে সে আসলে কি ছিল? দুর্বল ছিল। এবার দেখো, রিভার ইরেশন ইজ দ্য ইফেক্ট অফ, আচ্ছা ইফেক্ট অফ কি বলতো? সাইক্লোন না, সাইক্লোন না। এনভায়রনমেন্ট পলিউশন না, এনভায়রনমেন্ট পলিউশন না। ন্যাচারাল ডিজাস্টার না, আমরা একটু আগে দেখেছি এটা ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণে রিভার ইরেশনটা হচ্ছে। ওকে, বিফোর দ্য ইরেশন অফ দ্য রিভার মেহেরজান ওয়াজ, আচ্ছা এই যে তোমার রিভার ইরেশন, এই রিভার ইরেশন হওয়ার আগে মেহেরজান কেমন ছিল? দুঃখিত ছিল না, আনহ্যাপি ছিল না, হেলদি ছিল না, তাহলে কি ছিল? ওয়েল অফ মানে হচ্ছে বেশ ভালো ছিল। হ্যাঁ, ওকে। দ্য ড্যান্সিং ফ্লেমস মানে হচ্ছে নাচতে থাকা ওই আগুন, এটা কি বুঝাইছে? এটা কি জাম্পিং? আসলে লাফাচ্ছিল না। এটা আনস্টেবল মানে অস্থির ছিল, একবার হচ্ছে জ্বলতে যাচ্ছিল, একবার নিভতে যাচ্ছিল। তাহলে গ্লিটারিং মানে উজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল, এগুলো হবে না। রিভার ব্যাঙ্কস এরোড, অর্থাৎ রিভার ব্যাঙ্কস বা নদীর তীর এরকম ফুলে ফেপে ওঠে থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর জুড়ে না। তো ইন ওয়ান সিজন, ইন টু সিজন, ইন থ্রি সিজন, এটা হচ্ছে ওয়ান সিজন মনসুনের সময়, তাহলে বাকি সময়গুলোতে হয় না। ওকে, এবার দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য টার্মোইল ইন হার লাইফ, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিন? টার্মোইল মানে হচ্ছে তার জীবনের কষ্ট, দ্য প্লিজার্স অফ লাইফ জীবনের সুখ না, দ্য থান্ডার স্টর্ম মানে জীবনের বজ্র ঝড় না, জীবনের পাংস এন্ড পেইনস, হ্যাঁ জীবনের যে দুঃখ কষ্ট, এইগুলাই কিন্তু বোঝানো হয়েছে, তাহলে এইগুলা কিন্তু হবে না। হোয়াট আর দ্য রিভার্স মেনশনড ইন দ্য প্যাসেজ? দেখো কোন প্যাসেজ গুলা মেনশন করা হয়েছিল। আচ্ছা, যমুনা, পদ্মা, মেঘনা, আর হচ্ছে অল দ্য অ্যাবভ। এখানে কিন্তু সবগুলার কথা বলা হয়েছে, শিশু সবগুলা হবে। মির্জান ওয়াজ হোমলেস বিকজ অফ ইরেশন অফ দ্য যমুনা ডিস্ট্রাকশন। হ্যাঁ, এটা হচ্ছে তার যমুনা নদীর ইরেশনের কারণেই তার বাড়িটা খোয়া গিয়েছিল। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ? অর্থাৎ এই যে লেখক তার প্যাসেজটা লেখার উদ্দেশ্য কি ছিল, এটা কিন্তু তোমাকে এখানে বলতে হবে। টু এক্সপ্লেইন, এখানে কিন্তু আমরা বলতে পারি যে টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার, নদীর, এটা বলতে পারবো না কখনোই, নদীর গুরুত্ব বোঝান নাই উনি এখানে। এখানে উনি টু ডিসক্রাইব ইফেক্ট অফ রিভারাইজেশন, রাইট, অর্থাৎ নদী ভাঙনের যেই ইফেক্ট সেটাই কিন্তু বর্ণনা করেছেন। ইম্প্যাক্ট অফ মনসুন না, তারপর ডিসক্রাইব দ্য ফেট অফ এ উইমেন না, নারীর ভাগ্য এখানে বলা হয় নাই। এইখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে কি, যে নদীর ভাঙনের কারণে প্রতি বছর কি কি সমস্যায় পড়তে হচ্ছে সবাইকে। শি ইজ লিভিং ড্যাশ ইন হার মেকশিফট হাউস নাও। মেকশিফট, তার যে মেকশিফট হাউসটা সে বাস করছে,
উইথ হার রিলেটিভস, অ্যালোন, উইথ হার হাজবেন্ড, উইথ হার ফ্যামিলি। না, সবকিছু সে হারাই ফেলছে, সে কিন্তু একাকী বসবাস করছে। ওকে, এইবার আমরা দেখে আসি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ওয়াজ মেহরজানস লাইফ আর্লিয়ার? আচ্ছা, আর্লিয়ার লাইফে মেহরজানের অবস্থা কেমন ছিল? ভাইয়া এবং আপুরা, আমরা একটু দেখে আসি। আচ্ছা, আহ এইখানে কিন্তু আমরা মেহেরজান সম্পর্কে দুইটা জিনিস দেখতে পাচ্ছি। মেহেরজানের একসময় নট লং অ্যাগো মানে হচ্ছে খুব আহ, আগের কথা নয়, মানে হচ্ছে আর্লিয়ার, আগের কথা নয় মানে কি, আর্লিয়ার মানে খুব শীঘ্রই, কিছুদিন আগের কথা। তো মেহেরজানের কি ছিল, সবকিছু ছিল। তারপর পরিবার ছিল, কাল্টিভেট ল্যান্ড ছিল, ক্যাটেল ছিল, হ্যাঁ। তো সবকিছু কি হয়েছে, তার ল্যান্ডেড প্রপার্টিটা কি করেছে, যমুনা গ্রাস করেছে। তাহলে আমরা এখানে বলতেই পারি মেহেরজানস লাইফ আর্লিয়ার। তাহলে আমরা হাউ ওয়াজ মেহেরজানস লাইফ আর্লিয়ার এরকম যদি আমরা সাজাইতে চাই প্রশ্ন থেকে, তার থেকে আরো বেটার হবে অন্য কিছু। মেহেরজানস লাইফ ওয়াজ, যদি আমরা এখানে একটা ওয়ার্ড মাত্র নিয়ে এসে তারপর এক্সপ্লেইন করি, এটা আরো বেশি সুন্দর হয়। আমরা লাইক বলতে পারি মেহেরজান লাইফ ওয়াজ কমপ্লিটলি হ্যাপি আর্লিয়ার। তার মানে কি, আহ বেশ কিছুদিন আগের কথা নয় যে মেহেরজানের জীবন কি ছিল, খুবই হ্যাপি ছিল। এরপর আমরা বলতে পারি শি হ্যাড ফ্যামিলি। তারপর কি কি ছিল, she had a family, cultivable land and cattle. Okay, cultivable land and cattle. তারপর হচ্ছে cultivable, আচ্ছা, property which were devoured by the যমুনা, অর্থাৎ যেটা গ্রাস করা হয়েছিল যমুনার দ্বারা। আচ্ছা, তার যে সম্পদগুলো ছিল যেগুলো যমুনার দ্বারা গ্রাস করা হয়েছিল, এটা কিন্তু আমরা বলতে পারি। সো এটা বললেই কিন্তু আমাদের মোটামুটি অ্যান্সারটা কমপ্লিট হয়ে যায়, কারণ তার লাইফ হ্যাপি ছিল সবকিছুই। কারণ এই জিনিসগুলো যার থাকে সে মানুষের আনহ্যাপি হওয়ার কোনো কথা না। এরপর আরেকটাও লিখে দিয়েছে যে পরে অ্যাকচুয়ালি কি ঘটছে, যমুনা তার কি করেছে, তার সেই যে প্রপার্টি গুলো সেগুলো কিন্তু গ্রাস করেছে। অ্যান্ড ওয়াই অ্যান্ড ওয়েন আর মেনি মোর ভিলেজেস ইন দ্য থ্রেট অফ ইরেশন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ওয়াই অ্যান্ড ওয়েন, কখন কখন মেনি মোর ভিলেজেস ইন দ্য থ্রেট অফ ইরেশন, এটা হচ্ছে কেন হয়। কারণটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, তোমরা সাজায় নিবে, ক্লাইমেট চেঞ্জ। আর এটা হোয়েন কখন হয়, মনসুনের সময়। ঠিক আছে, এটা কখন হয়, মনসুনের সময়। ওকে, এরপর দেখো, হোয়ার ডাজ মির্জান লিভ এন্ড হাউ ডাজ হার লিভিং প্লেস লুক লাইক। তার লিভিং প্লেসটা লুক লাইক কেমন ছিল, তার লিভিং, আচ্ছা, হোয়ার ডাজ মির্জান লিভ, মির্জান লিভ করে কোথায়, সিরাজগঞ্জে। টাউন প্রোটেকশন, টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, এম্বাঙ্কমেন্টে সে বাস করতো। এবং হাউ ডাজ হার লিভিং প্লেস লুক লাইক, দেখতে কেমন ছিল, লুকস লাইক এ কেজ। এই কথাটা জাস্ট লিখে দিও, সি এ, যে এই কেজ, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। ওয়াই ডাজ দ্য রাইটার কল দ্য যমুনা গ্রিডি। রাইটার আসলে কেন গ্রিডি বলছে, এই গ্রিডি বলার কারণ হচ্ছে লিখবা দ্য রাইটার কলস, এই ডাজটা বাদ দিয়ে তোমরা বলবে কলস দ্য যমুনা গ্রিডি। এরপর বলবা বিকজ, কারণ কি, বিকজ ইট ডেভার্স, ডেভার্স use properties of the people lives along the
bank of this river। দেখো কি বলছি, কারণ এটা ডেভার্স মানে গ্রাস করে ফেলো হিউজ প্রপার্টিজ অফ দ্য পিপল, মানে হচ্ছে জনগণের অনেক সম্পদ তারা কি করে ফেলে। কোন জনগণ? যারা হচ্ছে লিভস অ্যালং দা ব্যাংক অফ দিস রিভার, মানে যারা এই রিভারের তীরে বসবাস করে তাদের। আচ্ছা, এই জন্য কিন্তু সে গ্রিডি বলছে। হোয়াট হ্যাপেন্স ডিউরিং মনসুন? মনসুনের সময় কি ঘটে তোমরা জানো? মনসুনের সময় কিন্তু রিভার ইরেশন ঘটে। রিভার ইরেশন এর পাশাপাশি লিখবা হচ্ছে, রিভার ইরেশনের পাশাপাশি কি লিখবা? পাশাপাশি লিখবা হচ্ছে রিভার ইরোশনের কারণে কি ক্ষতি হচ্ছে, শহরে এবং গ্রামে কি পরিমাণ প্রভাব পড়ছে, সে কথাগুলো লিখলে কিন্তু এটাতে ফুল মার্ক পেয়ে যাবা। এখন আমরা চলে আসছি আমাদের আরেকটা নতুন প্যাসেজে। হিউম্যান ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। অর্থাৎ মানুষ কি করতে পারে না, কখনোই পরিবর্তন করতে পারে না সূর্যের যে রেডিয়েশন এইটা, মানে সূর্যের যে রশ্মি, অথবা পৃথিবীর অরবিট, পৃথিবীর যে কক্ষপথ সেটাও কিন্তু অ্যারাউন্ড সান, সূর্যের চারদিকে পৃথিবীর যে কক্ষপথ সেটা কিন্তু মানুষ পরিবর্তন করতে পারে না। বাট দে কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন অ্যাটমসফিয়ার। কিন্তু মানুষ এইটা কন্ট্রোল করতে পারে যে ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি কিন্তু সে মানুষ ঠেকাইতে পারে, এবং ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, এবং গ্রিন হাউস গ্যাসের যে ইফেক্ট রয়েছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে, এটাও কিন্তু মানুষ ঠেকাইতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years the carbon dioxide concentration has been raised alarmingly and in the atmosphere, and we humans can be held responsible for this। অর্থাৎ আমরা লাস্ট 100 বছরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে এত বেশি বাড়িয়েছি, এবং এটার জন্য আমরা মানব সভ্যতায় দায়ী। তো দেখো, the main cause of increase in carbon dioxide level in the atmosphere is burning of fossil fuel, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির জীবাশ্ম জ্বালানি পোড়ানো। since the end of the 19th century industrial activities increased rapidly giving rise to many factories, অর্থাৎ অনেক ফ্যাক্টরি বা কলকারখানা গড়ে তুলতে আমরা অনেক বেশি জীবাশ্ম জ্বালানি পুড়িয়েছি। and these factories required energy, তাদের কি দরকার? এনার্জি দরকার বা শক্তি দরকার, which was produced through the uh, uh, combustion of coal, অর্থাৎ কয়লা জ্বালিয়ে যেটা উৎপন্ন করা হয় যে শক্তিটা। বিসাইডস কোল, কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, এবং অন্যান্য শক্তির উৎস সাচ অ্যাজ মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ ন্যাচারাল প্রাকৃতিক গ্যাস এবং যে খনিজ তেল রয়েছে এগুলো কিন্তু আমরা পুড়িয়ে আমরা দেখা গেছে শক্তি উৎপাদন করি। ওয়ার অলসো বার্ন টু হিট আওয়ার হাউসেস, যেগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের বাড়ি গরম করতে, রান কার্স গাড়ি চালাতে, এয়ারপ্লেন চালাতে, অ্যান্ড টু প্রডিউস ইলেকট্রিসিটি, এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করে থাকি। নাওএডেজ অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি, প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিন্তু আমাদের সারা বিশ্বে জ্বালানো হয়। and every time a fossil raw material is burned, এবং প্রত্যেক সময় যে জীবাশ্ম মূল জ্বালানি রয়েছে সেটা কিন্তু পোড়ানো হচ্ছে, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, এবং এটা কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডের প্রচুর পরিমাণ বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে। Therefore, it is clear that এজন্য এটা পরিষ্কার যে more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans, অর্থাৎ মানুষের দ্বারা কার্বন ডাইঅক্সাইডের মতো এরকম হাজার হাজার গ্যাস কিন্তু উৎপন্ন হচ্ছে। Moreover, we are strengthening the greenhouse effect by deforestation, অর্থাৎ অধিকন্তু আমরা কিন্তু এই যে তোমার গ্রিনহাউস গ্যাসের ইফেক্ট এটাকে আরো বেশি স্ট্রেংথেনিং বা শক্তিশালী করছি ডিফরেস্টেশন বা বন উজাড়ের মাধ্যমে, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, আমরা গাছ কাটার মাধ্যমে কিন্তু এগুলোকে আরো বেশি প্রমোশন করছি। এভরি ইয়ার ইনর্মাস এরিয়াস অফ ফরেস্ট, ইনর্মাস মানে হচ্ছে বিশাল, ইনর্মাস মানে হচ্ছে বিশাল, মানে বিশাল এরিয়া, বনের বিশাল এরিয়া ডিস্ট্রয়েড বাই পিপল টু অবটেইন উড, টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার। দ্যাট মিনস হচ্ছে যে আমরা প্রতি বছর বিশাল পরিমাণ বনায়ন যোগ্য ভূমি কিন্তু আমরা কেটে ফেলছি, এবং আমরা সেগুলো কাঠ পাওয়ার জন্য আমরা দেখা গেছে কাঠ পাওয়ার জন্য আবার হচ্ছে আমরা উড, তারপর হচ্ছে আমরা দেখা গেছে মাইনিং এর জন্য মানে খনিজ সম্পদ খনন খরচের জন্য আমরা কিন্তু অনেক সময় বন কেটে ফেলছি। টু ক্রিয়েট প্যাস্চার, অর্থাৎ আমরা প্যাস্চার সৃষ্টির জন্য আমরা কি করছি? এই বনগুলা কেটে ফেলছি। দিস লস অফ ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস, দুই ধরনের প্রবলেম এই বন উজাড়টা সৃষ্টি করে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ
লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। যে গ্যাসগুলো কাটা হচ্ছে এগুলো পোড়ানো হলে গ্যাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, we also destroy an important source of carbon dioxide when we clear forest. That means অন্যদিকে আমরা জানি যে বন কি করে, বনের যে গাছপালা সেগুলো কিন্তু বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তারা অ্যাবজর্ব করে বা শোষণ করে। অ্যাবজর্ব মানে হচ্ছে শোষণ করা, তো শোষণ করে নেয় এবং তারা অক্সিজেন, তার পরিবর্তে তারা অক্সিজেন ডেলিভার করে, অর্থাৎ বায়ুমণ্ডলে আমাদের অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। এবং তারা উই অলসো ডিস্ট্রয়, আমরা আরো ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড আমরা কিন্তু ডিস্ট্রয় করছি when we clear forest, যখন আমরা বন উজাড় করছি। ওকে, এরপরে দেখো, which of the period describes the beginning of the rapid industrialization, অর্থাৎ দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সময়টা কখন ছিল? The start of 19th century, the start of 18th century, the end of 18th century, the end of 19th century। তো 19th century শেষের দিকেও না, আবার 18th century শেষের দিকেও না। 18th century মানে কি জানো? 1700 সাল। তাহলে দ্য স্টার্ট অফ দ্য 19th century আমরা একটু এক্স্যাক্টলি জানার জন্য দেখে আসতে পারি প্যাসেজটা কি বলছে। 19th century দেখো, এন্ড অফ দ্য 19th century, the end of the 19th century. What are the fossil fuels mentioned in the passage? আচ্ছা, জীবাশ্ম জ্বালানি কোনটা বলা হয়েছে? কয়লার কথা বলা হয়েছে, গ্যাসের কথা বলা হয়েছে, তারপর হচ্ছে মিনারেল অয়েলের কথা বলা হয়েছে, অল দ্য অ্যাবভ। তাহলে the word instead mentioned in the passage means, instead বলতে কি বোঝানো হয়েছে? অ্যাজ অ্যান অল্টারনেটিভ, মানে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা হয়েছে এখানে। ট্রিজ ট্রান্সপোর্ট ড্যাশ ইনটু দ্য এয়ার, ট্রিজ ট্রান্সপোর্ট ড্যাশ, আচ্ছা, গাছ বাতাসে কি বহন করে? অক্সিজেন বহন করে। ওকে, এরপরে দেখো, দ্য ওয়ার্ড কম কম্বাসশন মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স বার্নিং। হ্যাঁ, বার্নিং, তার মানে আমরা, কারণ কনজেকশন কি হয়েছিল কি বলতো, গাছপালার যে গুড়ি সেগুলা। তো কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড, কাটিং ডাউন ট্রিজ কে আমরা বলি হচ্ছে ডিফরেস্টেশন, মানে বন উজাড়। আর অ্যাফরেস্টেশন মানে হচ্ছে গাছ লাগানো। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো না, গ্লোরিফিকেশন না। গ্রিন হাউস ইফেক্ট ইজ স্ট্রেংথ বাই, আচ্ছা, গ্রিন হাউস ইফেক্টটা আরো বেশি শক্তিশালী হয় কি দ্বারা? প্ল্যান্টিং ট্রিজও না, অ্যাফরেস্টেশনও না, তারপর হচ্ছে ইরোশন অফ সয়েলও না, ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, রাইট। তো ট্রিজ অ্যাবজর্ব, গাছ কি শোষণ করে? কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। ন্যাচারাল গ্যাস ইজ এ কাইন্ড অফ, ন্যাচারাল গ্যাস কি বলতো? ফসিল ফুয়েল। হ্যাঁ, ফসিল ফুয়েল। হু আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, এটা হচ্ছে হিউম্যানস। হ্যাঁ, মানুষই দায়ী সবচেয়ে বেশি। আচ্ছা, why can humans neither change the sun's radiation nor the earth's orbit around the sun? মানুষ কেন এগুলো আসলে চেঞ্জ করতে পারে না তোমরা জানো? কারণ এগুলো হচ্ছে একটা প্রাকৃতিক ব্যাপার, জাস্ট লিখে দিলেই হবে। এই থিংস গুলো হচ্ছে ন্যাচারাল ব্যাপার, আর ন্যাচারাল থিংস গুলা কিন্তু কখনো মানুষের হাতে থাকে না, এগুলো প্রাকৃতিক ভাবে চেঞ্জ হয়। সো মানুষ এগুলা কি করতে পারে না? চেঞ্জ করতে পারে না, এটা জাস্ট লিখে দিও। এর পরের প্রশ্নটা দেখো, ডিসক্রাইব হাউ হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজ ইন দ্য গ্রিন হাউস গ্যাস। মানুষ কিভাবে আসলে এই গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য দায়ী? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর ইনক্রিজ ইন দ্য গ্রিন হাউস গ্যাসেস। হাউ বলছে, তাই না? হাউ, আচ্ছা, আমরা বলতে পারি গ্যাসেস। ওকে, শুধু এটুকু বলে ফুল স্টপ দিয়ে আমরা বলতে পারি যে বাই বার্নিং ফসিল ফুয়েলস লাইক natural gas, mineral oil, opening carbon dioxide। আচ্ছা, তাহলে আমরা কেন দায়ী? দেখো, আমরা এই জিনিসগুলো পড়াচ্ছি এবং ন্যাচারাল গ্যাস, মিনারেল অয়েলও পড়াচ্ছি, এন্ড হচ্ছে ওপেনিং CO2 কার্বন ডাইঅক্সাইড বাতাসে মুক্ত করে দিচ্ছি। এবং পাশাপাশি আমরা লিখতে পারি মোরওভার, মোরওভার আমরা লিখতে পারি
মোরওভার কি লিখতে পারি, আমরা যে গাছ কাটছি সেই কথাটাও কিন্তু লিখতে পারি, বনজার করছি। ওকে, তাহলে মানুষও কিন্তু দায়ী হচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ? এটার একমাত্র কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, আর কিচ্ছু না। তাহলে এটাই আমার কাছে মেইন রিজন মনে হয়। হ্যাঁ, আর দ্বিতীয় যে রিজনটা সেটা হচ্ছে আমাদের ডিফরেস্টেশন বা বন উজাড়। তাহলে আমরা বলতে পারি যে the main cause of increase in carbon dioxide level in the atmosphere is লেখার পরে আমরা লিখে দিব is, আচ্ছা, is হচ্ছে burning of fossil fuel। ওকে, বার্নিং অফ ফসিল ফুয়েল। এরপরে তুমি লিখে দিতে পারো ফসিল, বিকজ অফ বার্নিং ফসিল ফুয়েল কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে, এটা লিখে দিতে পারো নাম্বার 1। আর নাম্বার 2 লিখে দিতে পারো এটার জন্য ডিফরেস্টেশনও সামান্য দায়ী। সেই কথাটা লিখে দিলে কিন্তু অ্যান্সার পরিপূর্ণ হয়ে যাবে। ওয়াই ইনর্মাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই দ্য পিপল এভরি ইয়ার? মানুষের, এটা তোমরা একটু আগে দেখেছো যে কেন মানুষ আসলে বিশাল পরিমাণ বন উজাড় করছে। এটার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে তারা খনি, দেখা গেছে খনি থেকে কোনো কিছু উত্তোলন করতে চায়, দেখা গেছে তারা কাঠ আহরণ করতে চায়। এই কারণগুলোর কারণে কিন্তু তারা কি করে, বন উজাড় করে থাকে। এরপরে দেখো, হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজ ডুয়াল প্রবলেমস? দুইটা প্রবলেম কিভাবে ইয়া করে, কি বলে, লস অফ ফরেস্ট মানে হচ্ছে বনের যে উজাড় বা বন যে হারানো, এই বিষয়টা দুইটা প্রবলেম কিভাবে সৃষ্টি করে একটা উপায় হচ্ছে তারা যে গাছগুলা কাটা হচ্ছে, গাছগুলা পোড়াইলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে একদিকে যেমন, আবার এই গাছগুলা যখন বেঁচে ছিল তখন কিন্তু এই গাছগুলা প্রকৃতিতে থাকা কার্বন ডাই অক্সাইড কি করতেছিল, শোষণ করতেছিল, যার ফলে কার্বন ডাই অক্সাইড কমে থাকতেছিল। এখন কি হচ্ছে, আগে যে কার্বন ডাই অক্সাইডটা শোষণ করতো ওইটাও করতে পারতেছে না, আরো নতুন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছে। সো এইভাবে কিন্তু প্রবলেমটা ক্রিয়েট করে। এটা লিখে ফেললে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে ভাইয়ারা। এখন আমরা আরো একটা প্যাসেজ দেখতে পাচ্ছি এখানে। সো এই প্যাসেজটা খুবই ইন্টারেস্টিং, রিডিউস, রিইউজ এন্ড রিসাইকেল এর বিষয়ে। এটা বর্তমান পরিবেশের জন্য খুবই খুবই প্রয়োজনীয় এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। সবাই একটু মনোযোগ দিয়ে পড়বো। একটু দেখি, লেটস সেভ আওয়ার প্ল্যানেট। আমাদের, চলো আমরা কি করি, আমাদের এই প্ল্যানেটটাকে, আমাদের পৃথিবীটাকে রক্ষা করি। এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। প্রত্যেককে কি করতে হবে, অংশগ্রহণ করতে হবে এনভায়রনমেন্ট বা প্রকৃতিকে রক্ষার জন্য। তো দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। অর্থাৎ তুমি এই প্ল্যানেটটাকে সেভ করার জন্য প্রতিদিন কোনো না কোনো কাজ করতে পারো। দেয়ার আর সাম সাজেশনস, এখানে কিছু কি রয়েছে, সাজেশন রয়েছে। রিডিউস মানে তুমি রিডিউস করতে পারো, রিডিউস মানে হচ্ছে কমানো, তুমি কোনো কিছুর ব্যবহার কমাইতে পারো, খারাপ যে জিনিসগুলা। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। অর্থাৎ আমরা প্রকৃতিকে, দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর প্ল্যানেট, আমরা পৃথিবীটার জন্য সবচেয়ে ভালো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইউজ ইটস রিসোর্সেস, মানে এটা যে সম্পদগুলো রয়েছে সম্পদগুলোকে ঠিকঠাক ব্যবহার করে আমরা পৃথিবীটাকে রক্ষা করতে পারি। এই একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্টাল ক্রাইসিস। যেই প্রাকৃতিক ক্রাইসিস বা দুর্যোগ দেখা যাচ্ছে এটার জন্য আমাদের যে অপরিকল্পিত কর্মকাণ্ড এটাই কিন্তু মেইনলি দায়ী। এরপরে দেখো, হিয়ার আর সাম কোশ্চেন্স ইউ ক্যান আস্ক ইয়োরসেলফ বিফোর বাইং সামথিং। মানে কোনো কিছু কেনার আগে তুমি নিজেকে এই প্রশ্নগুলো করতে পারো। ডু আই রিয়েলি নিড দিস? আমার কি এটা আসলেই দরকার আছে? অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট? এখানে কি অন্য কোনো প্রোডাক্ট আছে হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেইনেবল? এবং এমন কিছু কি কিনতে পারি যেটা একই জিনিস কিন্তু একটু বেশি সাস্টেইনেবল। দেখো, আমরা বেশি সাস্টেইনেবল বা বেশি দিন দীর্ঘস্থায়ী যে জিনিসগুলো আমরা কিনবো সেটা কিন্তু আমাদেরকে প্রকৃতির সম্পদকে কম ব্যবহারের একটা সুযোগ করে দিবে। কারণ আমি একটা জিনিস যখন অনেকদিন ব্যবহার করছি তখন নতুন একটা জিনিস আমার দরকার হচ্ছে না, আমার কিন্তু অটোমেটিক ব্যবহারটা কমে আসছে। সো অর আস্ক দ্য কোশ্চেন, এবং অন্য আরেকটা প্রশ্ন করো, উইল দিস লাস্ট এ লং টাইম? এবং এটা কি দীর্ঘদিন টিকবে? সাম আদার কোশ্চেন্স মেবি, এবং অন্যান্য কোশ্চেন সম্ভবত। ডু আই নো, আমি কি জানি, হাউ দিস আইটেম ওয়াজ মেড, আমি কি জানি এই আইটেমটা কিভাবে তৈরি করা হয়েছিল, অ্যান্ড হাউ ইট উইল বি ইউজড, এবং এটা কিভাবে ব্যবহার করা হবে, অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, এবং এটা কিভাবে ডিসপোজ বা ধ্বংস করা হবে। তার মানে আমরা যখন একটা জিনিস কিনবো তখন আমাদেরকে কিছু ব্যাপার খেয়াল করতে হবে যে এই জিনিসটা আমার কি আসলেই প্রয়োজন আছে, এবং
তার পরবর্তীতে এটা কি লং টাইম ইউজ করা যাবে? এরপরে যে আরো প্রশ্ন আসতে পারে আমাদের মনে, সেটা হচ্ছে এই জিনিসটা কিভাবে তৈরি করা হয়েছে? এটা কি কোনো অস্বাস্থ্যকর বা প্রকৃতির জন্য ক্ষতিকর এমন কোনো উপায় তৈরি করা হয়েছে? আবার এটাও আসতে পারে হাউ, এটা কিভাবে ব্যবহার করবে, এটা ব্যবহারের কারণে কি প্রকৃতিতে কোনো ক্ষতি হচ্ছে কিনা। আর একটা ব্যাপার হচ্ছে, এবং এটা কিভাবে ধ্বংস করবো, কারণ ব্যবহার শেষে ওই জিনিসটাকে যদি আমি ধ্বংস করতে না পারি, মানে মাটির সাথে মিশাইতে না পারি, প্রকৃতিতে মিশাইতে না পারি, তাহলে আলটিমেটলি ওই জিনিসটা কিন্তু আমার এনভায়রনমেন্ট পলিউশন করবে। এন্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, দেখে আসো রিইউজ। রিইউজ মানে কোনো কিছুকে পুনরায় ব্যবহার করা। যেমন প্লাস্টিকের একটা জিনিস তুমি কিনে যদি ফেলে দাও, এটা কিন্তু প্রকৃতিতে মিশবে না, যার কারণে ক্ষতি হবে। সো তোমার উচিত এটাকে রিইউজ করা, অর্থাৎ রিসাইকেলেবল প্রোডাক্টের জায়গাতে তোমাকে রাখা। অথবা এই একটা পানির বোতল কিনলা 10 টাকা দিয়ে বা 15 টাকা দিয়ে, এটা দিয়ে তুমি একবার খেয়ে ফেলে না দিয়ে তুমি চাইলে ওটাকে আরো একবার পানি কিন্তু ভরে তারপর তুমি খেয়ে ওটা ইউজ করতে পারো, রিইউজ। এর ফলে কি হচ্ছে, তুমি আরো একটা পানির বোতল কিনলে না, যার ফলে প্লাস্টিকের ব্যবহার কিন্তু কম হচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর own ceramic cup or mug at your school or local club? অর্থাৎ তুমি কি মনে করো যে সেরামিক কাপ ব্যবহার করা হয় আমাদের স্কুলে অথবা লোকাল ল্যাবে, এবং মাগ অর্থাৎ সিরামিক যেসব কাপ এবং মগ ব্যবহার করা হয় আমাদের স্কুলে অথবা লোকাল ক্লাবে, এগুলাকে আমরা কিভাবে দেখি? ওকে, ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। এটার মানে হলো দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। ছুঁড়ে মারার জন্য আমাদের আর কোনো কি থাকবে না, প্লাস্টিকের কাপ থাকবে না। ইউ ক্যান ওয়াশ ইট, তুমি এটাকে ওয়াশ করতে পারো। রিইউজ ইট এভরিডে, অর্থাৎ অন টাইম যে গ্লাসগুলো আমরা ব্যবহার করি প্লাস্টিক, এটা না করে আমরা যদি একটা সেরামিক কাপ বা গ্লাস ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এটাকে বারবার আমরা ধুয়ে ওয়াশ করে আমরা কিন্তু ব্যবহার করতে পারছি। ওকে, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, উই আর এনকারেজ টু বাই আ নিউ ইমপ্রুভড আইটেম। আমরা সবসময় উৎসাহিত হই। এনকারেজড মানে কি? এনকারেজড মানে হচ্ছে উৎসাহিত হই নতুন কিছু কিনতে যেটা ইমপ্রুভড, যেটাকে উন্নতি করা হয়েছে আগের চেয়ে। ইভেন ইফ অন দা উই হ্যাভ, তো উই ক্যান বি রিপেয়ার্ড অর রিইউজড। আমরা ওই ধরনের জিনিস ব্যবহার করি না যেগুলো হচ্ছে রিপেয়ার্ড বা রিইউজ করা হচ্ছে। তোমরা দেখে থাকবা যে যখন আইফোন মার্কেটে আসে, একটা পরে আরেকটা আসে, তখন যে 13 ছেড়ে 14 নিবে, 14 ছেড়ে 15 নিবে। তো এই যে 13 থেকে 14, 14 থেকে 15 নেওয়ার যে ইমপ্রুভড ভার্সন গুলো নেওয়ার যে টেন্ডেন্সি, এটাও কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর একটা টেন্ডেন্সি। ওয়েন উই বাই থিংস, যখন আমরা কোনো কিছু একটা জিনিস কিনি, উই শুড বাই দোজ দ্যাট আর ডিউরেবল। আমাদের ওই জিনিসটা কেনা উচিত যখন কিনি যেটা হচ্ছে ডিউরেবল বা টেকসই। উই শুড ইউজ দেম প্রপারলি, আমাদের সেটাকে প্রপারলি ব্যবহার করা উচিত। অ্যান্ড উই হ্যাভ, আচ্ছা, হ্যাভ দেম রিপেয়ার্ড ওয়েন নেসেসারি, এবং তাদেরকে রিপেয়ার করা উচিত বা ঠিক করানো উচিত যখন প্রয়োজন হবে। ওকে, এবার দেখতে পাচ্ছি ইফ উই প্র্যাকটিস দিস, যদি আমরা এটা অনুশীলন করি, মেনি থিংস উইল নট অনলি লাস্ট এ লাইফ টাইম, মানে হচ্ছে অনেক কিছুই কিন্তু শুধুমাত্র অনেকদিন টিকবেই না, বাট অলসো বি পাসড অন ফর ফিউচার ইউজ, এবং এটাকে আমরা পরবর্তী ব্যবহারের জন্য কিন্তু রাখতে পারি। হাউ এভার, ইফ সামথিং, সো দেখো, however, if something is truly unusable for its original purposes, try to be more creative and think of how else it might be used. যখন তুমি একটা জিনিস কিনলা, যেই উদ্দেশ্যে কিনলা সেই উদ্দেশ্যে ব্যবহার করতে পারছো না, এটাকে ফেলে দিও না। একটু চিন্তা করো এটাকে ক্রিয়েটিভ কোনো ওয়েতে ব্যবহার করা যায় কিনা, এটাকে ব্যবহার করো। ওকে, when you are done with it, যখন তুমি এটা করবে, think of whether some else might be able to use it. তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যেটা ফেলে দিচ্ছ তখন এটা কিন্তু অন্য একজনের ব্যবহারের জিনিস হতে পারে। ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পোর। তুমি কিছু কিছু জিনিস কিন্তু গরিব মানুষকে আহ, দান করতে পারো। ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্টস ইন আ লোকাল নিউজ পেপার আর ইন সোশ্যাল মিডিয়া। অর্থাৎ তোমার যে ব্যবহৃত জিনিসপত্র, এটা কিন্তু তুমি চাইলে বিজ্ঞাপনের মাধ্যমে, যে তোমার স্থানীয় পত্রিকা রয়েছে অথবা সোশ্যাল মিডিয়া রয়েছে, এখানে বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু চাইলে বিক্রিও করে দিতে পারো। ওকে, এবার দেখো রিসাইকেল। তো রেদার দ্যান থ্রোয়িং অ্যান আইটেম আউট when neither you or nor anyone else can make use of it, যখন একটা জিনিস তুমি কেনো বা অন্য কেউ কোনো, এটাকে আর কোনোভাবে ব্যবহার করা যাচ্ছে না, হ্যাভ ইট রিসাইকেলড, এটাকে রিসাইকেল করো। ওকে, ইফ and if recycling is not possible, যদি রিসাইক্লিং করাও পসিবল না হয়, it is better to send goods to a landfill or have them burned up। যখন এটাকে কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না, তখন এটাকে এমন একটা ল্যান্ডফিলে ফেলো, অথবা তুমি এটাকে নর্দমায় ফেলো, অথবা তুমি চাইলে এটাকে পুড়িয়ে ফেলো। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড
ইন আওয়ার ইওর এরিয়া, মানে তোমার এরিয়াতে কোন কোন জিনিসগুলোকে রিসাইকেল করা যেতে পারে বা পুনরায় উৎপাদন করা যেতে পারে সেই জিনিসগুলো কি কি একটু চিন্তা করতে বলছে। ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন, অর্থাৎ তাদেরকে বিনের মধ্যে ফেলার আগে সেগুলোকে ক্যাটাগরিজ করে ফেলো। রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস মিনস দেয়ার উইল বি লেস ট্র্যাশ ইন আ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল। অর্থাৎ ভাইয়া তুমি যখন এই জিনিসটাকে তোমার যে ড্রিঙ্ক করছো কিংবা খাবারের ক্যানগুলো তুমি যদি রিসাইকেল করে ফেলো তাহলে কিন্তু এই ট্র্যাশটা বা ময়লাটা রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল, অর্থাৎ এটা কিন্তু আমাদের সম্পদের একটা সুবিধা হয় এবং যেটার মাধ্যমে ল্যান্ডফিল কি হবে না, ভরাট হবে না। এবং দেখো, মোরওভার এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স। যেমন আমরা দেখি প্রতি বছর কোকাকোলা কিন্তু তাদের পুরনো বোতলগুলো নিয়ে আবার নতুন করে বোতল উৎপাদন করে, এটাও কিন্তু করা যেতে পারে। তো এখন আমরা দেখি এমসিকিউ কোশ্চেন গুলা কি কি ছিল এই চ্যাপ্টারে। দ্য ওয়ার্ড রিকভারি রেফার্স টু, রিকভারি মানে কি ভাইয়া? রিকভারি মানে সেরে ওঠা, তার মানে অ্যাচিভ অর্জন হবে না, পাওয়া হবে না, ফাইন্ড হবে না, তার মানে গেট ব্যাক, নতুন করে ফিরে আসা। হ্যাঁ, এবার দেখো, উই শুড ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ এন্ড থিঙ্ক অফ, আমাদেরকে আরো বেশি ক্রিয়েটিভ হতে হবে এবং থিঙ্ক অফ এবং চিন্তা করতে হবে হাউ এলস ইট মাইট বি ইউজড, না এটা কিভাবে আচ্ছা, হাউ ইট ওয়াজ মেড, কিভাবে বানানো হয়েছিল এটা তো বানানোর কোনো দরকার না, ওয়্যার ইট মে বি ইউজড, ওয়্যার ইট মে বি ইউজড। আচ্ছা, when it is used, when it is used এটাও না, তাহলে আমাদের ক্রিয়েটিভ হইতে হবে হাউ এলস ইট মাইট বি ইউজড, এটাকে অন্য কোন উপায়ে ব্যবহার করা যায়, ঠিক আছে? সেই জন্য তার মানে এটাকে অন্য কোন উপায়ে ব্যবহার করা যায় সেটার জন্য আমাদেরকে ক্রিয়েটিভ হইতে হবে। হুইচ অফ দ্য ফলোইং, দেখো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড এনকারেজড, এনকারেজ মানে উৎসাহিত, ডিসহার্টেন্ড হবে না, ডিসকাস্ট হবে না, মেড ইন্টারেস্টেড, পার পেয়ার, পেয়ার তো হবে না, তাহলে কি হবে? হবে হচ্ছে মেড ইন্টারেস্টেড। এনকারেজ মানে উৎসাহিত, মানে ইন্টারেস্টেড হওয়া। হ্যাঁ, দেখো, হোয়াট ইজ দ্য পারপোজ অফ রিডিউস রিইউজ এন্ড রিসাইকেল? টু বাই বেস্ট থিংস, নতুন ভালো কিছু কেনার জন্য না, তাহলে এটা বাদ। ওকে, তাহলে কি হবে? টু সেভ দ্য আর্থ, পৃথিবীকে সেভ করতে। টু ইউজ থিংস প্রপারলি, প্রপারলি ঠিক করার জন্য না, আসলে সেভ, পৃথিবীটাকে সেভ করার জন্য। হ্যাঁ, টাকা পয়সা এনার্জি গুলোকে সেভ করার জন্য না, আমরা পৃথিবীটাকে সেভ করছি, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এই কাজগুলা করছি। এবার দেখো, ইফ রিসাইক্লিং ইজ ইম্পসিবল, রিসাইক্লিং যদি অসম্ভব হয় তাহলে কি করবো? উই শুড ডোনেট ইট না, উই শুড সেল ইট না, উই শুড প্রিজার্ভ ইট, উই শুড সেন্ড ইট টু ল্যান্ডফিল অর বার্ন আপ। হ্যাঁ, আমাদেরকে এটা কি করতে হবে? ল্যান্ডফিলে ফেলতে হবে অথবা বার্ন আপ করতে হবে। এখন এই প্যাসেজের যে প্রশ্নের অ্যান্সারটা এটা তুমি একটু, আমি জাস্ট গাইড করে দিচ্ছি, তুমি মেলাতে পারবে। হুম ডাজ দ্য অথর ব্লেম ফর এনভায়রনমেন্টাল ক্রাইসিস? জাস্ট হিউম্যানস। ওকে, হাউ মেনি কোশ্চেন্স ক্যান ইউ আস্ক ইউরসেলফ বিফোর বাইং দ্য থিংস? এটা কিন্তু খুব স্পষ্ট বলা আছে কয়েক কি কি প্রশ্ন তুমি করতে পারো, সেটা তুমি খুবই জরুরি। হোয়াই ইজ ইট নেসেসারি টু সেভ আওয়ার প্ল্যানেট? আমাদের প্ল্যানেটটা সেভ করে কেন জরুরি? এখানে নিজের একটু কারিশমা খাটাইতে হবে। হ্যাঁ, তো আমরা যদি প্ল্যানেটটা সেভ না করি তাহলে কিন্তু আমরা পৃথিবীতে যত জীব আছে সবাই কিন্তু বিলুপ্ত হয়ে যাব এবং এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যার কারণে আমাদের কি করতে হবে? পৃথিবীটাকে সেভ করতে হবে। এবং কিভাবে সেভ করতে হবে সেটা হচ্ছে আমাদের সাস্টেইনেবল ওয়েতে প্রত্যেকটা জিনিসের ব্যবহার বাড়াইতে হবে। ওকে, ডু ইউ থিঙ্ক রিসাইক্লিং ক্যান কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড হাউ? তুমি কি মনে করো আমাদের দেশের উন্নয়নে রিসাইক্লিং বিরাট একটা অবদান রাখবে এবং কিভাবে? হ্যাঁ, আমি মনে করি আসলে অবদান রাখবে। ইয়েস, কারণ হচ্ছে এই যে আমাদের দেশের উন্নয়নে কিভাবে কন্ট্রিবিউট করবে রিসাইক্লিংটা, সেটা হচ্ছে আমরা যখন ডলার খরচ করে বিদেশ থেকে বিভিন্ন কেমিক্যাল উৎপাদন, কেমিক্যাল আমদানি করছি, কেমিক্যাল আমদানি করার পরে সেই কেমিক্যাল গুলো দিয়ে যখন আমরা প্লাস্টিক উৎপাদন করছি, প্লাস্টিক গুলো যখন আমরা একবার মাত্র ব্যবহার করে প্রকৃতিতে ফেলে দিচ্ছি, তখন কিন্তু আমাদের পুনরায় আবার ওই কেমিক্যাল গুলা ইম্পোর্ট করতে হচ্ছে। সো আমরা যদি ওই জিনিসগুলোকে আবারও আমরা পুনরায় ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের দেশের অনেক বড় একটা কি হইলো, অর্থের চাপ কমে গেল, যার কারণে আমাদের দেশের উন্নয়নটা কিন্তু খুব শীঘ্রই হবে। সো এই কারণে কিন্তু আমাদের কি করা উচিত? রিসাইকেলটা করা উচিত। ওকে, মাদার তেরেসা সম্পর্কে আছে এরপরে। মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিটস অফ কলকাতা। অর্থাৎ মাদার তেরেসা ওয়াজ মুভড, তাকে সরিয়ে নেওয়া হয়েছিল বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিটস অফ কলকাতা, মানে হচ্ছে অসুস্থ এবং মরে থাকা, রাস্তায় মরে থাকা কলকাতার লোকদের জন্য তাকে এখানে সরিয়ে আনা হয়েছিল। শি ফাউন্ডেড এ হোম ফর দ্য ডাইং, destitute and named নির্মল হৃদয়, মিনিং পিওর হার্ট। আচ্ছা, সে এইসব মানুষদের জন্য একটা সংগঠন গড়ে তুলেছিল যার নাম ছিল নির্মল হৃদয়।
বা পিওর হার্ট ইংরেজিতে, she and her fellow nuns, সে এবং তার অনুসারী যেসব নান ছিল, খ্রিস্টান বা ধর্মযাজক ছিল, brought the dying people of the streets of Kolkata to this home, to this home, অর্থাৎ যেসব ডাইং পিপল, মরতে থাকা মানুষগুলাকে সে রাস্তা থেকে তুলে নিয়ে কলকাতার বাসার মধ্যে রাখতো, and they were lovingly looked after and cared for, তাদেরকে কি করতো, খুব ভালোবাসার সাথে দেখাশোনা করতো এবং যত্ন নিত। since then, এবং তখন থেকে মেনি মেন মানে অনেক মানুষ, উইমেন নারী, এবং অনেক চিলড্রেন মানে বাচ্চারা, হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য স্ট্রিটস অ্যান্ড এনভায়রনমেন্ট অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ, অর্থাৎ সরি ক্যারিড টু নির্মল হৃদয়, তার মানে রাস্তা থেকে এরকম অনেক পুরুষ, নারী এবং অনেক চিলড্রেনদেরকে তারা এনে তারা কি করতো, ক্যারিড বহন করতো এই নির্মল হৃদয়ে। এবার হচ্ছে দিস unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love, তারা দেখা গেছে যে এই আনলাভড মানে ভালোবাসা থেকে এবং যত্ন থেকে বঞ্চিত মানুষগুলো একটা সুযোগ সুবিধা পাইতো, তারা একটা ভালো পরিবেশে এবং দয়া এবং ভালোবাসার মধ্যে থেকে মরার সুযোগ পাইতো অনেক সময়। ইন দেয়ার লাস্ট আওয়ার্স, তাদের শেষ সময়ে, দে গেট হিউম্যান, তারা মানুষে পরিণত হয়, অ্যান্ড ডিভাইন লাভ, এবং স্বর্গীয় প্রেমে তারা মজে যায়, অ্যান্ড ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড, এবং এটা তারা অনুভব করে যে তারাও কি ঈশ্বরের শিশু। তো দেখো, দা missionaries of charity try to find jobs for those who survive or who send them to homes where they can live happily for some more years in caring environment, অর্থাৎ খ্রিস্টানি যে মিশনারি চ্যারিটি আছে তারা তাদেরকে চাকরি খুঁজে দেওয়ার আহ, চেষ্টা করলো, যারা হচ্ছে টিকে থাকা যাদের জন্য কষ্ট, অথবা তাদেরকে কি করলো, সেন্ড দেম হোমস, তাদেরকে হচ্ছে টু হোমস, তাদেরকে কাউকে বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলো, দে ক্যান লিভ হ্যাপিলি, যাতে তারা ভালো মতো বাস করতে পারে সুখে, ফর সাম মোর ইয়ার্স ইন কেয়ারিং এনভায়রনমেন্ট, যাতে তার যত্নের সাথে তারা কি করতে পারে, তাদের কেয়ারিং এনভায়রনমেন্টের মধ্যে থেকে বা যত্নশীল পরিবেশের মধ্যে থেকে বাঁচতে পারে আর কিছুদিন। রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রতি যে দায়বদ্ধতা, এটাকে স্মরণ করে মাদার তেরেসা বলেন, মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, সম্ভবত আমাদের নিজের পরিবার, উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লনলি, যে একাকী বোধ করে, হু ইজ ফিলিং সিক, যে অসুস্থ বোধ করে, হু ইজ ফিলিং ওরিড, যে চিন্তিত ফিল করে, আর উই দেয়ার, আমরা কি সেখানে আছি। তো দেখো, are we willing to give until it hurts in order to be with our families, কি বলছে দেখো, আমরা কি আসলে ইচ্ছুক তাদেরকে কোনো কিছু দিতে, until it hurts in order to with our families, যতক্ষণ না পর্যন্ত এটা আমাদের আহ, পরিবারের উদ্দেশ্যে, ইট হার্টস ইন অর্ডার টু, এটা আমাদেরকে কষ্ট দেয়, ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ, আমাদের পরিবারের অংশীদার হওয়ার স্বার্থে। তারপর অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট, আমরা কি শুরুতে আমাদের ইন্টারেস্টটা দেখাই। দেখো, উই মাস্ট রিমেম্বার, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হয় দ্যাট, যে লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসা বাড়িতে শুরু হয়, অ্যান্ড উই মাস্ট অলসো রিমেম্বার, এবং আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দ্য ফ্যামিলি, এবং ভবিষ্যতের যেই মানবতা, এটাও কিন্তু একটা পরিবারের মাধ্যমেই পাস হয়ে থাকে। মাদার তেরেসাস ওয়ার্ক হ্যাজ বিন রিকগনাইজড, স্মরণীয় হয়ে আছে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্ব জুড়ে, শি রিসিভড এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস, সে বিশ্বে অনেক সংখ্যক অ্যাওয়ার্ড বা পদক পদবি পেয়েছেন। দিস ইনক্লুড দ্য পোপ জন 23 বলা যেতে পারে এটাকে, আমরা যদি নিউমেরিক সংখ্যায় বলি, পিচ প্রাইজ 71, অর্থাৎ যে 23 যে পোপ জনের শান্তি পুরস্কার ছিল, সেটা কিন্তু সে 1971 সালে পেয়েছিল। দা নেহেরু প্রাইজ, জওহরলাল নেহেরুর নামে যে পুরস্কারটা ছিল, সেটাও সে পেয়েছিল ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিচ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, সে আন্তর্জাতিক শান্তি বৃদ্ধির জন্য সে কিন্তু জওহরলাল নেহেরু পুরস্কারটা পেয়েছিল 1972 সালে। বালজান প্রাইজ পেয়েছিল 1978 সালে, দ্য নোবেল পিস প্রাইজ পেয়েছিল 1979 সালে, অ্যান্ড ভারত রত্ন 1980 সালে কিন্তু এই পদকটা সে পেয়েছিল। দেখো, মাদার তেরেসা ডাইড এট দ্য এজ অফ 87, সে 87 বছর মারা গিয়েছিল 5 সেপ্টেম্বর 1997 সালে।
The world salutes her for her love and compassion for humanity. মানবের সভ্যতার জন্য তার যে সহানুভূতি এবং ভালোবাসা, এটার জন্য সারা পৃথিবী তাকে স্যালুট করে। She has taught us how to extend our hand towards those who need our love and support irrespective of creed, caste and religion. অর্থাৎ তিনি শিখিয়েছিলেন কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয় ওই সকল লোকের জন্য যাদের ভালোবাসা এবং সাপোর্ট প্রয়োজন, যে ধর্ম বর্ণ নির্বিশেষে। হ্যাঁ, দ্য পিকচার অফ মাদার তেরেসা ড্র্যাপড ইন এ হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডার্ড শাড়ি, তার শাড়িটা ছিল হচ্ছে সাদা এবং নীল পার বিশিষ্ট, উইথ এ রিঙ্কেলড ফেস, একটা রিঙ্কেলড ফেসের মধ্যে, এভার সফট আইজ এবং কোমল চক্ষু তার, অ্যান্ড সেন্টলি স্মাইল এবং তার একটা ইনোসেন্ট বা নিষ্পাপ হাসি, লিভস অন আওয়ার মাইন্ড, লিভস অন ইন আওয়ার মাইন্ড, আমাদের অন্তরে বাস করে। আচ্ছা, দা মুভড মাদার তেরেসা, মাদার তেরেসা কি মুভ করেছিল? দ্য কন্ডিশন অফ ওয়ার্কিং পিপল অন দ্য স্ট্রিটস। আচ্ছা, রাস্তায় কাজ করতে থাকা মানুষগুলোর কন্ডিশন কি তাকে মুভ করেছিল? না। দ্য কন্ডিশন অফ ডাইং পিপল ইন হার হোম, তার বাড়িতে থাকা যেসব ডাইং মরতে থাকা মানুষ আছে তাদের জন্য সে রাস্তায় মুভ হয় নাই। দ্য কন্ডিশন অফ এইলিং পিপল অন দ্য স্ট্রিট, অর্থাৎ মানুষের কষ্টের কথা রাস্তার মধ্যে চিন্তা করে। দ্য কন্ডিশন অফ সিক পিপল ইন দ্য ওয়ার্ল্ড, না, এটা হচ্ছে রাস্তায় পড়ে থাকা এইলিং যে মানুষগুলো আছে তাদের কন্ডিশনের কথা চিন্তা করে সে কিন্তু মুভ করেছিল। হ্যাঁ, মাদার তেরেসা ইজ এ সিম্বল অফ লাভ এন্ড বিউটি, লাভ এন্ড কাইন্ডনেস, কাইন্ডনেস এন্ড অনেস্টি, ইকুয়ালিটি এন্ড জিরাসলি, লাভ এন্ড কাইন্ডনেস আমার কাছে মনে হয়। ওকে, দ্য ওয়ার্ড ডিভাইন, ডিভাইন মিন হচ্ছে সোশ্যাল না, ডিভাইন মানে হ্যাভেনলি, রাইট? হ্যাভেনলি মানে জান্নাতি বা হচ্ছে স্বর্গীয়। মাদার তেরেসা স্মাইলড, স্মাইল ফলসলি না, স্কেয়ারলি না, সিনফুলি দুষ্টুমি ভাবে, ইম্পায়াসলি না, তাহলে স্কেয়ারলি। হ্যাঁ, এটা হচ্ছে স্কেয়ারলি। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ ড্যাশ দ্য ওয়ার্ক অফ মাদার তেরেসা, হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড প্রশংসা করেছে। তাহলে দ্য what did Teresa and her fellow nuns do? Gathered dying people, না, looked after them, brought them to, আচ্ছা এটা ঠিক আছে, সবগুলাই কিন্তু এখানে সঠিক। তারপরে দেখো, she got Nobel Prize 1978 সালে নাকি 79 সালে, বলো তো? 1979 সালে মেবি নোবেল পুরস্কার পেয়েছিল। নির্মল হৃদয় ইজ এ হোম ফর দ্য সিক, হোম ফর দ্য সিক। দেখো, তেরেসা ফাউন্ডেড নির্মলা হৃদয়, রাইট। এরপর হচ্ছে তেরেসা সার্ভড দ্য ইল ফেটেড পিপল উইথ হিউম্যান এন্ড ডিভাইন লাভ। ওকে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার তোমরা খুব সহজেই পারবা। দেখো, বলছে যে ফর হোয়াট পারপোজ ডিড মাদার তেরেসা এস্টাবলিশ নির্মল হৃদয়, মানুষকে সেবা করার জন্য, খুবই সহজ কথা। ওয়াই ডিড মাদার তেরেসা এমফাসাইজ অন ফ্যামিলি, কেন পরিবারের প্রতি গুরুত্ব দিয়েছেন? আমরা শেষের দিকে দেখতে পেয়েছি পরিবারই মানুষের হচ্ছে প্রথম ঠিকানা এবং পরিবারই হচ্ছে মানুষের শেষ ঠিকানা। পরিবার থেকেই তার হচ্ছে সম্পূর্ণ যে সাপোর্ট চলে আসে, এই জন্য সে পরিবারের উপরে এমফাসাইজ করেছেন। হোয়াট ডাজ মাদার তেরেসা টিচ আস, মাদার তেরেসা আমাদের কি শিখাইছে? আমাদেরকে ভালোবাসা, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষকে যে ভালোবাসতে হয় এই জিনিসটা শিখাইছে। হাউ ডিড মিশনারিজ অফ চ্যারিটি হেল্প দ্য পিপল হু সার্ভাইভ, আচ্ছা তার মানে সার্ভাইভ করে মানুষগুলোকে কিভাবে মিশনারি হেল্প করেছে। ওয়াই ওয়াজ মাদার তেরেসা মুভড, মাদার তেরেসা কেন মুভ করেছিল? এই যে অসহায় মানুষ এদের জন্য কিন্তু মুভ করেছিল। এখন আছে মে ডে ইন্টারন্যাশনাল। তার আগে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, এটাই আমাদের শেষ প্যাসেজ। তারপরে আমরা, এটা কিন্তু আমাদের ভাইয়া সিন প্যাসেজ 1 না, সিন প্যাসেজ 2 তে চলে আসছি, যে মেডে। অর্থাৎ আমাদের যে দুইটা সিন প্যাসেজ থাকে, একটা সিন প্যাসেজ থাকে হচ্ছে আমাদের দেখা যায় যেখান থেকে এমসিকিউ আর কোশ্চেন থাকে। এখন আমরা এমন একটা সিন প্যাসেজে চলে আসছি যেখান থেকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ থাকবে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ভাইয়ারা, ভুলে গেলে চলবে না। দেখো, মে ডে or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday, অর্থাৎ 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য মে ডে এমন একটা আন্তর্জাতিক দিন যেটা সারা বিশ্বে 1 মে পালিত হয়। কাদেরকে স্মরণ করতে? কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করতে। হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক যে সংগ্রাম এবং উৎসর্গ কর্মজীবী মানুষের, কিসের জন্য? এটা তাদেরকে 8 ঘন্টার কর্মদিবস প্রতিষ্ঠার জন্য, সেটাকেই কিন্তু স্মরণ করিয়ে দেয়। ইট ইজ আ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন অলমোস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ প্রায় পৃথিবীর সব দেশে প্রায় এটা সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লবের সময়
ইন দ্য 18th and 19th century, অর্থাৎ তোমার অষ্টাদশ এবং ঊনবিংশ যে শতাব্দী, এই সময়ে ইউরোপে এবং ইউএসএ এই যে বিপ্লবটা হয়েছিল, শিল্প বিপ্লব, দ্য ওয়ার্কার্স ইন মিলস এন্ড ফ্যাক্টরিজ, অর্থাৎ কলকারখানার মধ্যে যেসব শ্রমিকরা ছিল, হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট, মানে হচ্ছে বিশাল সময়ের জন্য, 14 আর ইভেন মোর আওয়ার্স এ ডে, মানে হচ্ছে প্রতিদিন 14 ঘন্টা অথবা তার চেয়ে বেশি ডিউটি তাদের করা লাগতো। অন মে ফার্স্ট, মানে হচ্ছে মেয়ের প্রথম উইকে ইন 1886, 1818 সালে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন্স, অর্থাৎ ট্রেড ইউনিয়ন্স দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট এমসি কর্মিক হার্ভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 hour ওয়ার্ক ডে। অর্থাৎ অর্ধেক সংখ্যক কর্মী একটা কোম্পানির, হার্ভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগোর এই কোম্পানিটাতে তারা চাকরি করতো। ওয়েন্ট স্ট্রাইক মানে কি বলতো, আন্দোলনে গিয়েছিল, ডিমান্ডিং 8 hour ওয়ার্ক ডে, মানে 4 ঘন্টা কর্মদিবস চেয়ে। 2 days লেটার, 2 দিন পরে, এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাক্রমিক হারভেস্ট মেশিন কোম্পানি, অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট। এবং পরবর্তীতে যখন একটা র্যালি ডাকা হয় এই কোম্পানির সামনে, 6,000 লোক এখানে প্রায় যুক্ত হয়েছিল। তারপরে দেখো, দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, এটা হচ্ছে শ্রমিক নেতাদের দ্বারা এটা আয়োজিত হয়েছিল। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, সকল কর্মীকে একসাথে দাঁড়াতে বলেছিল। টু গো অন উইথ দেয়ার বসেস, তাদের বসের সাথে যাওয়ার জন্য বা লিডারদের সাথে যাওয়ার জন্য। অ্যাট অন পয়েন্ট অফ দ্য র্যালির এক সময়, সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু এই আন্দোলন ভঙ্গকারী, স্টার্টেড লিভিং, মানে কি, মানে যে পালিয়ে যেতে শুরু করেছিল, দ্য মিটিং প্লেস, এই মিটিং প্লেসটা। অ্যান্ড স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, অর্থাৎ তাদেরকে ফিরিয়ে আনার জন্য এই আন্দোলনকারীরা মাঠে নেমেছিল বা রাস্তায় নেমেছিল। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম, প্রায় 200 পুলিশ তাদেরকে আক্রমণ করেছিল। উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, অর্থাৎ তাদেরকে লাঠি এবং রিভলভার্স বা বন্দুক দিয়ে তাদেরকে কি করেছিল, আক্রমণ করেছিল। অন স্ট্রাইকার ওয়াজ কিল ইনস্ট্যান্টলি, একজন আন্দোলনকারী ওইখানেই মারা গিয়েছিল। 5 or 6 ওয়ার সিরিয়াসলি ওউন্ডেড অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজিউর্ড, এবং 5-6 জন খুব বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং কেউ কেউ আহত হয়েছিল। দ্য ইভেন্টস অফ May 1, 1886 are remember that workers will continue to be exploited until they stand up and speak out, gain better working conditions, better pay and better lives। তার মানে হচ্ছে, ইভেন এই মেয়ের 1886 সালের এই মে মাসের ইয়াটা আমাদেরকে একটা রিমাইন্ডার বা একটা হচ্ছে মনে করিয়ে দেওয়ার একটা বিষয়, যে আচ্ছা, আহ, এখানে হচ্ছে শ্রমিকরা সবসময় বঞ্চিত হতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তারা স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াবে এবং স্পিক আউট এবং কথা বলবে, বা তারা আন্দোলন করবে কথার মাধ্যমে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, মানে হচ্ছে ভালো কাজের কর্মস্থান পাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আন্দোলন করবে, বেটার পে, বেটার মানে হচ্ছে ভালো বেতন এবং ভালো জীবন ধারণ, সবকিছু না চাওয়া পর্যন্ত কিন্তু তারা পাবে না যতক্ষণ পর্যন্ত তারা বলবে এবং ঐক্যবদ্ধ হবে। দ্য ওয়ার্ল্ড অবজার্ভস দ্য মে ডে ইন, আমরা কি বলতে পারি, ইন ড্যাশ অফ স্ট্রাগল অ্যান্ড গ্রেট ড্যাশ অফ ওয়ার্কিং পিপল অন May 1, 1886, তার মানে 1886 সালের 1 মে এই পৃথিবী পালন করে মে ডে ইন ড্যাশ অফ স্ট্রাগল, মানে হচ্ছে সংগ্রামের কি স্মরণে, তাহলে আমরা বলতে পারি রিমেম্বারেন্স, রাইট, ইন রিমেম্বারেন্স অফ দ্য স্ট্রাগল অ্যান্ড গ্রেট স্যাক্রিফাইস অফ ওয়ার্কিং পিপল, তাই না, তাদের স্যাক্রিফাইস ছিল অনেক, গ্রেট স্যাক্রিফাইস অফ ওয়ার্কিং পিপল। আচ্ছা, ফর দেয়ার গ্রেট স্ট্রাগল, তাদের ওই গ্রেট স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইসের জন্য, ওয়ার্কার্স নাও ক্যান গেট, মানে হচ্ছে পেতে পারে, an 8 hours work day. May 1, 1886 has been dash as a public holiday has been established, মানে হচ্ছে কি হয়েছে, established মানে প্রতিষ্ঠিত হয়েছে সরকার ছুটির দিন হিসেবে। ইন ড্যাশ অল, ইন অলমোস্ট, আমরা কি বলতে পারি, অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় সব দেশে। ওকে, দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 or more hours, আমরা দেখে এসেছিলাম ওখানে এর আগে ছিল যে 14 or more hours a day ড্যাশ দ্য মে, বিফোর মানে পূর্বে, May 1, 1886, অর্থাৎ 1818 সালের 1 মে এর আগে কি করতে হইতো, তাদেরকে 14 ঘন্টা বা তার বেশি কাজ করতে হতো, যেহেতু তাদের পূর্বে
সেজন্য আমি বিফোর লিখেছি। ইট ড্যাশ দ্য ওয়ার্কার্স, ইট টট, TAUGHT, এটা শেখায় কর্মীদেরকে দ্যাট দে ক্যান নট গেট রিড অফ প্রবলেমস, বলতে পারি তার মানে সমস্যা থেকে তারা মুক্তি পাবে না, ইফ দে ডু নট স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন দেয়ার রাইটস, মানে তাদের অধিকার আদায় যতক্ষণ পর্যন্ত তারা হচ্ছে কথা বলবে। ওকে, দেখো মে ডে ইজ এ রেড লেটার ডে ইন দা হিস্ট্রি, হ্যাঁ, ইন দা হিস্ট্রি অফ ওয়ার্কিং ক্লাস পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে হচ্ছে বিশ্বজুড়ে। হ্যাঁ, তারপরে দেখো দিস ডে রিমাইন্স, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় ড্যাশ অফ দ্য ভ্যালিয়েন্ট স্ট্রাগল অফ দ্য ড্যাশ উইথ এ ভিউ টু ফুলফিলিং দেয়ার রাইটফুল ডিমান্ডস। আচ্ছা, দিস ডে রিমাইন্স, এটা মনে করিয়ে দেয় অ্যাচিভমেন্ট অফ দ্য ভ্যালিয়েন্ট স্ট্রাগল, আবার মানে হচ্ছে অ্যাচিভমেন্ট অর্জন, এই যে ভ্যালিয়েন্ট স্ট্রাগল ছিল এটার যে অর্জন, অফ দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্কার্স, অফ দ্য ওয়ার্কার্স মানে হচ্ছে শ্রমিকদের স্ট্রাগল অ্যাচিভমেন্ট, CACHIEVE অ্যাচিভমেন্ট, দ্যাট মিনস হচ্ছে শ্রমিকদের যে আন্দোলনের যে অর্জন, শ্রমিকদের আন্দোলনের যে অর্জন কিসের উদ্দেশ্যে, রাইটফুল ডিমান্ডসের উদ্দেশ্যে, এটা আমাদেরকে মনে করিয়ে দেয়। অন দিস ডে ইন 1986 দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন স্ট্রাইক, মানে কি তারা কিসে গিয়েছিল, ধর্মঘটে গিয়েছিল, ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে অ্যাজ এ পার্ট অফ দেয়ার মুভমেন্ট। এখানেও কিন্তু মানে তাদের যে স্ট্রাইকের পার্ট হিসেবে আমরা বলতে পারি, আর স্ট্রাইক আর মুভমেন্ট সিনোনিম, যেহেতু আমি মুভমেন্ট দিলাম, অ্যাজ এ পার্ট অফ দেয়ার মুভমেন্ট দে অলসো ব্রট আউট র্যালি অ্যাট অন পয়েন্ট, মানে এক সময় পুলিশ ফেল আপন দা অ্যান্ড অ্যাটাক দেম উইথ ক্লাবস, ফেল আপন দা, আমরা কি বলতে পারি, ফেল আপন দা মুভমেন্ট, আবার বলতে পারি মুভমেন্টটা কি করলো, নষ্ট করে দিল, এন্ড অ্যাটাক দেম, তাদের কি করলো, তাদেরকে আটক করলো রিভলভার দিয়ে। অ্যাজ এ রেজাল্ট অন স্ট্রাইকার ওয়াজ মার্সিলেসলি কিল্ড মানে ক্ষমাপ্রাপ্ত ছাড়াই হত্যা করেছিলেন। মেনি আদার্স ওয়্যার ইনজিউর্ড ব্যাডলি, হ্যাঁ, injured badly. Now the day is observed, আমরা বলতে পারি enthusiastically, এই দিনটা অনেক উদ্যমের সাথে, অনেক ভালোবাসার সাথে কি হয়, পালিত হয়। এবার আমরা একটা টেবিল দেখি, টেবিল কিভাবে মিলাইতে হয় একটু দেখে নাও। মেডে মানে হচ্ছে মেডে কি করে, মেডে দেখো মেডে কি, মেডে হলো পরিচিত অ্যাজ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, তার মানে এটার সাথে এইটা, তারপর এটা মিলে গেল। ওকে, দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক, মানে কর্মীদেরকে কাজ করতে হইতো কতক্ষণ, 14 or more hours a day at that time, মানে ওই সময় কাজ করতে হইতো। তারপর হচ্ছে দে ডিমান্ডেড অ্যান্ড 8 আওয়ার, তারা কি চেয়েছিল, 8 আওয়ার ওয়ার্ক ডে অ্যান্ড ওয়েন্ট স্ট্রাইক, মানে এবং কি ছিল, স্ট্রাইকে গিয়েছিল। দ্য পুলিশ অ্যাটাকড দেম, তাদেরকে আক্রমণ করেছিল। সো ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন মারা গিয়েছিল ইনস্ট্যান্টলি। সুন্দর ছিল। দেখো মেডে এবার কি বলা যেতে পারে, মেডের সাথে নাম্বার ওয়ানের সাথে, মেডে ইজ অবজার্ভ পালিত হয়, টু কমেমোরেট দ্য ওয়ার্কার স্যাক্রিফাইস ইন, আচ্ছা হ্যাঁ রাইট, এটা তাদের যে স্যাক্রিফাইস ছিল এটা স্মরণ করতে। দ্য ডে, এই দিনটা পরিচিত, আচ্ছা আচ্ছা, ইজ অলসো কল্ড, এই দিনটাকে আরো বলা হয় ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। ওকে, এটা বলা যায়। তারপর হচ্ছে দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক, মানে তাদের কি করতে হইতো, কাজ করতে হইতো। থ্রি এর সাথে এটা থ্রি, হ্যাড টু ওয়ার্ক মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ফর কুইট এ লং টাইম, মানে বিশাল একটা সময় তাদেরকে কাজ করতে হইতো। দেখো উই এনজয় দ্য ফ্যাসিলিটিস টুডে বিকজ অফ দেয়ার, আচ্ছা এটা হলো ফোর, বিকজ অফ দেয়ার স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস। ওকে, হয়ে গেল। এরপরে আর একটা মাত্র আছে প্যাসেজ আমাদের, তারপরে কিন্তু আমাদের শেষ ক্লাসটা। একটু দেখে আসি। 26শে মার্চ সম্পর্কে এখানে বলছে, এখানেও একই রকম আমাদের শূন্যস্থান রয়েছে আর হচ্ছে টেবিল রয়েছে। 26শে মার্চ বা 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস, ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ এনথাসিয়াজম অ্যান্ড
ফার্ভার, অর্থাৎ অনেক বেশি আবেগ অনুভূতি দিয়ে এই দিনটা সারা দেশ জুড়ে পালিত হয়। ইট ইজ ন্যাশনাল হলিডে, একটা সরকারি ছুটির দিন, জাতীয় ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস এন্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজড অন দ্য ডে। এই দিনে কিন্তু আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল অফিস, সকল দোকান এবং মিল কারখানা কিন্তু বন্ধ থাকে। দ্য ডে begins with 31 স্যালুট। এই দিনটা কিন্তু শুরু হয় 31টা গান স্যালুটের মাধ্যমে। দেখো, আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, the prime minister on behalf of the nation place floral wreaths at the national mausoleum, এটা হচ্ছে আমরা এটাকে কি উচ্চারণ করবো তো, মাউজিলিয়াম এট সাভার, অর্থাৎ সাভার স্মৃতিসৌধে খুব সকালবেলা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের ন্যাশনাল প্লেস অফ ফ্লোরাল রেডস, আমাদের যে ফুলের ফুলের যে তোড়া বা ফুলের যে শ্রদ্ধাঞ্জলি সেটা নিয়ে তারা এই যে সাভারে স্মৃতিসৌধের সামনে উপস্থিত হয়। দেন আদার লিডার্স এবং অন্যান্য নেতৃবৃন্দ, পলিটিক্যাল পার্টিজ, রাজনৈতিক দলসমূহ, ডিপ্লোম্যাটস এবং কূটনীতিকরা এবং সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস এবং বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক যেসব সংস্থা রয়েছে তারাও এখানে চলে আসে ফুল দিতে। এডুকেশনাল ইনস্টিটিউশনস এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও, লাইক ঢাকা বিশ্ববিদ্যালয় এবার কিন্তু গিয়েছিল আমার ইউনিভার্সিটি, আচ্ছা এবার ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধারা পে হোমেজ মানে কি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ অলসো গো দেয়ার, সেখানে যায়, ইন র্যালিজ অ্যান্ড প্রসেশনস, বিভিন্ন মিছিলে এবং র্যালিতে। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামার্স থ্রু আউট দ্য ডে। এই দিনে কিন্তু অনেক কালচারাল বা সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে, হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল। এখানে অ্যাকচুয়ালি হাইলাইট করা হয় যে বীরের সংগ্রাম, বীরত্বের যে সংগ্রাম 1971 সালে আমাদের হয়েছিল, স্যাক্রিফাইস, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কাউটস এন্ড গার্লস গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটর্স, অর্থাৎ হাজার হাজার দর্শকদেরকে বিনোদন দিতে বিভিন্ন প্রকার ডিসপ্লে প্রদর্শন করে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে বিভিন্ন স্কুলের শিশুরা এবং স্কাউটরা এবং গার্ল গাইডসরা। তো এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, তারা নিজেদের ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কিছু অনুষ্ঠান আয়োজন করে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে, ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস দ্য রিভার বুড়িগঙ্গা, অর্থাৎ এই দিনে কিন্তু বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। আবার এই দিনে কিন্তু অনেক টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। ইন দ্য ইভিনিং all major public buildings are illuminated with colorful lights, অর্থাৎ সন্ধ্যার সময় পাবলিক বিল্ডিং যেগুলো আছে, সরকারি যেসব বিল্ডিং রয়েছে, এগুলা কিন্তু সাজসজ্জা করা হয় লাইট, বিভিন্ন রঙিন লাইট দ্বারা। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি and other socio-cultural organizations hold cultural functions. Seminar functions are also arranged in other places in the country, অর্থাৎ এই যে যে সকল সংস্থার কথা বলা হইলে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, সোশ্যাল অন্যান্য যে সোশ্যাল অর্গানাইজেশন গুলো আছে, তারাও কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবং এই ধরনের অনুষ্ঠান দেশের অন্যান্য জায়গাতেও কিন্তু আয়োজিত হয়। আচ্ছা, আমরা এখন দেখি এই শূন্যস্থানটা পূরণ করতে পারি কিনা। 26শে মার্চ অর্থাৎ 26 মার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি, ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বেঙ্গলি নেশন। পিপল সেলিব্রেট দ্য ডে এভরি ইয়ার, বিকামিং ভেরি, কি হয়ে বলতো, কি হয়ে বিকামিং ভেরি, মানুষ কি হয়ে সেলিব্রেট করে এটাকে, এনথাসিয়াস্টিক, তাই না, প্রচুর আগ্রহী, এনথাসিয়াস্টিক, আচ্ছা এনথাসিয়াস্টিক হয়ে। অ্যাজ ইট ইজ আ ন্যাশনাল হলিডে, যেহেতু এটা একটা ন্যাশনাল হলিডে, all offices do not remain open, কোনো দোকান খোলা হয় না। অন দা ডে হচ্ছে এই দিনে, অল দা হায়ার অফিসিয়ালস, সকল উচ্চ পদস্থ কর্মকর্তারা, অফ দ্য স্টেট, সরকারের বা রাষ্ট্রের, অফার রেটস মানে কি করে, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে, ড্যাশ অ্যাট, আচ্ছা ইন ফ্রন্ট দিতে পারি, ফ্রন্ট অথবা রেডস অফ, আচ্ছা রেডস অফ হোমেজ মানে কি শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ রেডস অফ হোমেজ মানে কি তারা শ্রদ্ধাঞ্জলি এট দ্য ন্যাশনাল মুসলিম এট সাভার। তারপর পিপল ড্যাশ, পিপল কাম দিতে পারি, পিপল কাম অফ মানে হচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছে, হোক সেটা যেই ধর্মের যে বর্ণের। তো প্রসিড উইথ র্যালিস অ্যান্ড প্রসেশনস, তারা কি করে এই র্যালি এবং প্রসেশনে অংশগ্রহণ করে।
তারপর হচ্ছে পিপল শো রেসপেক্ট টু দ্য হিরোইক ফিগার্স, মানে মানুষ ওই সকল বীর বীর মানুষদেরকে স্মরণ করে, হু ড্যাশ দেয়ার লাইভস, হু স্যাক্রিফাইসড, হ্যাঁ, হু sacrificed their lives in 71. The audience get কি পায় বলো তো, get pleasure, pleasure, audience আনন্দ পায় in বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম by the participants, all the offices, both government or non-government, lift, কি করে লিফট মানে তুলে দেয়, উত্তোলন করে, ফ্ল্যাগ পতাকা উত্তোলন করে on their buildings and shops them with colorful lights. আচ্ছা, তারপর হচ্ছে thus the whole of the country wears a festival look, wears a festival মানে উৎসব মুখর একটা রূপ ধারণ করে। Independence Day is the biggest festival in our country. The day is observed throughout the country in a befitting way, মানে হচ্ছে একটা জাঁকজমক ভাবে। The dash of the Independence Day, the arrangement বলতে পারি, the অ্যারেঞ্জমেন্টস অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট বলতে হবে যেহেতু এখানে বিগিন সিঙ্গুলার নাম্বার আছে, অর্থাৎ এই যে স্বাধীনতা দিবসের যে অ্যারেঞ্জমেন্টটা বা আয়োজনটা, এটা বিগিন শুরু হয় উইথ 31 গানশটস পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, পিপল সব জায়গা থেকে কাম টু ন্যাশনাল মিউজিয়াম। এরপর হচ্ছে টু পে দেয়ার রেসপেক্ট বাই অফারিং রেটস। সেভারাল কালচারাল প্রোগ্রামস আর অলসো হেল্ড, মানে আয়োজিত হয় to highlight the supreme sacrifice of our heroic sons for the independence of the country, দেশের স্বাধীনতার জন্য। we celebrate, আমরা সেলিব্রেট করি, we celebrate our independence day, we celebrate our independence day with great enthusiasm and fervor, হ্যাঁ এটা হবে যে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেটা অনেক বেশি enthusiasm and fervor ভাবে উদযাপন করি। we pay homage to martyrs, তাহলে আমরা কাদেরকে হোমেজ দেই, শ্রদ্ধাঞ্জলি দেই টু দ্য মার্টায়ার্স বাই প্লেসিং রেডস, মানে হচ্ছে কি করে, ফুলের ফুলের তোড়া দিয়ে ন্যাশনাল মলসেলাম, তার মানে কোথায়, হচ্ছে 2 নম্বরের অ্যান্সার, আমাদের জাতীয় স্মৃতিসৌধে দিয়ে। উই উইটনেস, আমরা সাক্ষী হই, এই স্মার্টলি ড্রেসড প্যারেড, একটা স্মার্টলি ড্রেসড যে প্যারেডের সাক্ষী হই, এটা হবে 2 নাম্বার। অ্যাট ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, হ্যাঁ ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে এই জিনিসটা হয়। তারপর স্পেকটেটরস মানে হচ্ছে দর্শকরা আর এন্টারটেইনড মানে হচ্ছে কি পায়, বিনোদন পায়, আর এন্টারটেইনড ভেরিয়াস ডিসপ্লেস ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম, রাইট, এটা হচ্ছে কিভাবে আনন্দ পায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভেরিয়াস কাইন্ড অফ কি পেয়ে, ডিসপ্লে দেখতে পেয়ে। সো আজকের মতো এই পর্যন্তই, এটা ছিল আমাদের লেকচার 1 ইংলিশের। ক্লাসটা কেমন লাগলো, যদি একটানা পড়ানোর চেষ্টা করেছি, যেহেতু তোমাদের এটা একটা ইংলিশের ফার্স্ট পেপার ক্লাস, প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করেছি, এই জন্য একটু বেশি কথা বলতে হয়েছে। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।